শেফালি গল্পবুড়িতে শুনছিলেন যদ্যপি আমার গুরু আহমদ সাফা। আজ অন্তিম পর্ব। সুলতানের বাড়িতে খাবার নেই, তাঁর জীবজন্তুগুলো অনাহারে ধুঁকছে। এই নাজুক সময়টিতে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের মালিক সুলতানের কাছে হাজির হলেন। মাত্র 25,000 টাকা সুলতানকে নগদে পরিশোধ করে ট্রাকে ভরে ছবিগুলো আবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হলো। ওই হোটেলের মালিকের কাছ থেকে চট্টগ্রামের শিল্পপতি একে খানের ছেলে 5-7টি ছবি কিনেছিলেন। 1987 সালে গেতে ইনস্টিটিউট সুলতানের ছবির একটা প্রদর্শনী করার উদ্যোগ নিয়েছিল। আমিও তার সঙ্গে যুক্ত ছিলাম। যাঁদের সংগ্রহে সুলতানের ছবি আছে, প্রদর্শনের জন্য ধার হিসেবে ছবিগুলো সংগ্রহ করেছিলাম। সকলে সানন্দে তাদের ছবি দিয়েছেন। একে খান সাহেবের ছেলের কাছে যখন ছবিগুলো ধার দিতে চিঠি লিখলাম, তিনি জানালেন 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করতে হবে এবং প্রিমিয়ামের প্রথম ইনস্টলমেন্টের টাকা প্রদর্শনী কর্তৃপক্ষকে শোধ করতে হবে। অনেক ধরা পড়ার পর বিনা ইন্স্যুরেন্সে ছবিগুলো তিনি নিজের খরচে পাঠিয়েছিলেন এবং ফেরত নিয়েছিলেন। অবশ্য রাজ্জাক স্যারের ভ্রাতুষ্পুত্র আবুল খায়ের লিটুর সঙ্গে সুলতান ছবি আঁকার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। সে অনেক আগের ব্যাপার, সে বিষয়ে আমি কিছু বলবো না। সালমান রুশদির লেখা ইংরেজি উপন্যাস মিডনাইট চিলড্রেন্স ঢাকার বাজারে এসেছে। স্যার 1 কপি কিনেছেন। পড়া শুরু করার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। পড়ছেন এবং তারিফ করছেন। ইংরেজি ভাষার ইডিয়ম ব্যবহারের পদ্ধতিটাই একেবারে পাল্টায় ফেলাইছে। এই এতদিন পরে ইন্ডিয়ানরা ইংরেজগো ওপর প্রতিশোধ লইবার লাগছে। ইংরেজ আমলে ইন্ডিয়ায় যারাই ইংরেজি লিখেছেন তার মধ্যে একমাত্র গান্ধী ছাড়া আর কারো লেখাই টিকব না। আমি জওহরলাল নেহরুর কথা বললাম। স্যার মাথা নাড়লেন, টিকব না। তারপর মুলুকরাজ আনন্দের কথা বললাম। তার ইংরেজিগিরি গদ্যের ব্যাপারেও স্যার দেখলাম আশাবাদী নন। সালমান রুশদির নাম উল্লেখ করে বললেন, এইরকম একজন ইংরেজি প্রোজ রাইটারের জন্ম কলোনিয়াল আমলে সম্ভব আছিল না। পইরা ইংরেজদেরও নইরা চইরা বই তৈব। সালমান রুশদির উপন্যাস নিয়ে যতখানি উচ্ছ্বাস প্রকাশ করলেন, অন্য কোনো লোকের উপন্যাস সম্পর্কে স্যারকে অতটা মুখর হতে আমি দেখিনি। স্যার কয়েকদিন পর মফিদুল হকের বইয়ের দোকান জাতীয় সাহিত্য প্রকাশনীতে ঘন ঘন যাওয়া আসা করছেন। আমার কৌতূহল জাগল। তাই একদিন জিজ্ঞেস করলাম, স্যার আপনাকে ঘন ঘন মফিদুলের দোকানে যাওয়া আসা করতে দেখছি, নতুন বই আসার সম্ভাবনা আছে কি? স্যার বললেন, মফিদুল আমারে 2 খণ্ড হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা অভিধান আইনা দেওয়ানের কথা দিছে। অভিধানটা আইল কিনা খবর লইবার যাই। একদিন সত্যি স্যার অভিধান 2 খণ্ড নিয়ে বাড়িতে ফিরলেন। তারপর দেখা গেল সেলফ থেকে আরো 5-7টা অভিধান নামিয়ে এনে হরিচরণের অভিধানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখছেন। স্যারের নিবিষ্ট অভিধান চর্চা দেখে আমার কেমন জানি মনে হতে লাগলো স্যার নিজেই একটা অভিধান রচনা করতে বসে যাবেন। কিছুদিনের মধ্যেই দেখলাম অভিধান দুটো সেলফে চলে গেছে। স্যার অন্য বই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেক পরের ঘটনা, তবু এখানে বলে ফেলি। কবি সমর সেন মারা গেছেন। সমর সেন তরুণ বয়সে কবি খ্যাতি অর্জন করেছিলেন। পত্রিকায় ঘোষণা দিয়ে তিনি কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ফ্রান্টিয়ান নামে একটি
সাপ্তাহিক ইংরেজি পত্রিকায় সম্পাদনা করে গেছেন। মতামতের ব্যাপারে সমরবাবু কারো সঙ্গে আপোষ করেননি। তার জন্য তাকে কম বিড়ম্বনা সহ্য করতে হয়নি। সমরবাবু মৃত্যুর পর তাঁর উপর তাঁর গুণমুগ্ধ বন্ধুবান্ধবেরা একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। সমর সেনের পুরনো লেখাগুলো একটি গ্রন্থে প্রকাশিত হয়েছে। তাছাড়া সমর সেনের আত্মজৈবনিক রচনা বাবু বৃত্তান্ত বইটিও তিনি কিনে এনেছেন। কয়েকদিন দেখলাম স্যার খুব মনোযোগ দিয়ে সমরবাবুর লেখা, তাঁর উপর লিখিত রচনাগুলো পড়ছেন। এবার স্যারের বাড়িতে যেতে কিছুদিন দেরি হলো। মাঝখানে অসুখে পড়েছিলাম। স্যার আমাকে দেখা মাত্রই সমর সেনের নিজের লেখা এবং তাঁর উপর লেখা বই সেলফ থেকে এনে টেবিলে রাখলেন। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি সমর সেনের লেখা পড়ছেন? আমি বললাম, কবিতা তো অবশ্যই পড়েছি অনেক আগে। সম্প্রতি সময়ে প্রকাশিত বাবু বৃত্তান্ত এই সবে শেষ করেছি। স্যার বললেন, 28-29 বছর বয়সের পর এই ভদ্রলোক আর বাংলা ভাষায় কিছু লেখেন নাই। যে বয়সে সমর সেন বাংলা লেখা ছাড়ছেন, ওই বয়সে রবীন্দ্রনাথের লেখার সঙ্গে মিলাইয়া দেখবেন, কোনো তুলনা চলব না। দুঃখের কথা হইল, সমর সেন 30 বছর বয়সের পর আর কোনো কিছু বাংলা ভাষায় লেখেন নাই। যাও লিখছেন ইংরেজিতে। এইটা বাংলা ভাষার জন্য একটা গ্রেট লস। এই একটা মানুষ যার চিন্তা ভাবনার রেঞ্জ আছিল অনেক বড়। টাঙ্গাইল থেকে আসা স্যারের এক পূর্ব পরিচিত প্রবীণ ভদ্রলোককে দেখলাম স্যারের সঙ্গে আলাপ করছেন। পুরনো দিনের প্রসঙ্গ সব। আব্দুল হালিম গজনবীর কথা উঠল। সেই সূত্র ধরে এলেন ওয়াজেদ আলী খান পন্নী। একসময় মৌলানা ভাসানীর কথা উঠল। স্যার বললেন, একসময় মৌলানা ভাসানী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। তার তো আবার 2 রকমের অসুখ আছিল, পলিটিক্যাল অসুখ আর আসল অসুখ। সেইবারে অসুখটা মনে হইল আসল অসুখ। আমি তারে দেখতে হাসপাতালে গেলাম। আমারে দেখা মৌলানা সাহেব খুশি হইল। এই কথা সেই কথা নানান কথা কইবার লাগলো। মৌলানা কথা কইবার শুরু করলে অন্য মানুষের শুইনা যাওন ছাড়া গতি আসিল না। মৌলানা এক পর্যায়ে কইলেন, আমি একটা কলেজ দিছি, একটা মাদ্রাসা দিছি। তারপর কইলেন, 2টা হাই স্কুল দিছি, একটা বেটা ছেলেদের, একটা মেয়েদের। আমি কইলাম, এই কামটা ভালো করছেন। মৌলানা সাহেব শুইয়া শুইয়া কথা কইতে আসিলেন। আমার কথা শুইনা উইটা বইলেন। আমার চোখের ওপর চোখ রাইখা কইলেন, তুমি কি কইবার চাও? আমি জবাব দিলাম, স্কুল 2টা কইরা ভালো করছেন। মৌলানা সাহেব সেন্স আছিল খুবই কিন। আকারে ইঙ্গিতে কথা কইলেও ঠিক বুঝা নিতে পারতেন। তারপর স্যার বেঙ্গলের শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা করতে লেগে গেলেন। তিনি বললেন, বেঙ্গলের এন্টায়ার এডুকেশন সিস্টেমটাই টপ হেভি। এইখানে সাপোর্টিং কোনো কলেজ তৈয়ারকরণের আগে 1848-এ ক্যালকাটা ইউনিভার্সিটি তৈয়ার হয়েছে। একই রকম সাপোর্টিং স্কুল ছাড়া কলেজগুলোও তৈয়ার হয়েছে। এখন গ্রামগঞ্জে যেখানে যাইবেন দেখবেন কলেজ হইতাছে। এইগুলা কোনো কামে আইব না। আমগো দরকার শক্তিশালী মিডল স্কুল। শিক্ষার আসল জায়গাটাতেই নজর পড়ছে না কারো। বাঙালিদের যেরকম ডিগ্রির ক্রেজ, এটা নতুন কোনো কিছু না। কলেজ তৈরি করার আগে ইউনিভার্সিটি তৈরি করার কারণে এই ক্রেজ জন্মাইছে। বেঙ্গল প্রেসিডেন্সির বাইরে ইন্ডিয়ার অন্য কোনো অঞ্চলে এই ক্রেজ পাইবেন না। স্যারের শিক্ষা সম্পর্কিত আলোচনা শেষ হলে আমি শেখ মুজিবুর রহমান সম্পর্কে স্যারের মতামত জানতে চাইলাম। তখনও শেখ সাহেব বেঁচে আছেন। স্যার একটু নড়ে চড়ে বসলেন। তারপর বললেন, 1969 থেকে 71 পর্যন্ত সময়ে শেখ সাহেব যারাই স্পর্শ করছেন তার মধ্যে আগুন জ্বালাইয়া দিছেন। এর পরের কথা আমি বলবার পারুম না।
আমি গভর্নমেন্টের কারো লগে দেখা সাক্ষাৎ করি না। 72-তে একবার ইউনিভার্সিটির কাজে তাঁর লগে দেখা করতে গেছিলাম। শেখ সাহেব জীবনে অনেক মানুষের লগে মিশছেন, তো আদব লেহাজ আসিল খুব ভালা। অনেক খাতির করলেন। কথায় কথায় আমি জিগাইলাম, আপনার হাতে তো অন দেশ চালাইবার ভার, আপনি অপোজিশনের কি করবেন? অপোজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে? জওহরলাল নেহেরু ক্ষমতায় বৈশাই জয়প্রকাশ নারায়ণ রে কইলেন, তোমরা অপোজিশন পার্টি গড়ে তোলো। শেখ সাহেব বললেন, আগামী ইলেকশনে অপোজিশন পার্টিগুলা ম্যাক্সিমাম 5টার বেশি সিট পাইব না। আমি একটু আহত হইলাম, কইলাম, আপনি অপোজিশন রে 100 সিট ছাড়া দেবেন না? শেখ সাহেব হাসলেন। আমি চইলা এলাম। ইতিহাস শেখ সাহেব রে স্টেটম্যান হইবার একটা সুযোগ দিছিল, তিনি এটা কামে লাগাবার পারলেন না। দিন তারিখ সাল এসব আমার মনে থাকে না, আর আমি স্মৃতি থেকে এসব কথা লিখছি। অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর মাজহারুল হক মারা গেছেন। হক সাহেবের মৃত্যু রাজ্জাক স্যারকে খুব জখম করেছে। বারবার স্যার অর্থনীতি সম্মেলনে দেয়া তার ভাষণটির কথা বলছিলেন। সেই সময় সাহস করে ডক্টর হক অনেকগুলো সত্য কথা বলেছিলেন, যা সকলের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পেরেছিল। ডক্টর হক রাজ্জাক স্যারের সতীর্থ কি ছাত্র ছিলেন সে খবর আমি কখনো তাঁকে জিজ্ঞেস করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ মুজিবুর রহমান সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর মোজাফফর আহমদ চৌধুরীর মৃত্যুতেও তাঁকে অত্যন্ত ব্যথিত হয়ে উঠতে দেখেছি। মোজাফফর সাহেব ছিলেন রাজ্জাক স্যারের ছাত্র, অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখতেন। অন্য মানুষের কাছে আমি শুনেছি, মোজাফফর সাহেব যখন 1952 সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে জেলে গিয়েছিলেন, রাজ্জাক স্যার তার পরিবারের আংশিক দায় দায়িত্ব বহন করতেন। 1978 কি 79 সালের দিকে হবে, কানাডার টরন্টো কি অন্টারিও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক প্রফেসর ওয়াহিদুল হক রাজ্জাক স্যারের বাড়ির নিচতলায় থাকতে আরম্ভ করেন। তিনি জিয়া সরকারের মন্ত্রীটন্ত্রী কিছু একটা হয়ে যাবেন এরকম গুজব শোনা যাচ্ছিল। পরে অবশ্য তিনি এরশাদ সরকারের অর্থমন্ত্রী হয়েছিলেন, সে অনেক পরের ব্যাপার। জিয়ার আমলে তিনি যখন এসেছিলেন রাজ্জাক স্যারের বাড়িতে থাকতেন এবং আহারাদি করতেন। স্যারের বাসায় যাওয়া আসা করতে গিয়ে ওয়াহিদুল হক সাহেবের সঙ্গে আমারও একরকম চেনা জানা হয়েছিল। সেবার তিনি 2 মাসের মতো ছিলেন। ওয়াহিদুল হক সাহেব চলে যাওয়ার পর স্যারের কাছে একটা তদবির নিয়ে গেলাম। আমাদের চেনা জানা একটি ছাত্র কানাডার কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছিল। ওয়াহিদুল হক সাহেবের মতো একজন নামকরা প্রফেসরের কাছ থেকে যদি একটা সুপারিশপত্র আদায় করা যায়, ছাত্রটির ভর্তি হওয়ার পথ সহজ হয়। স্যারকে সমস্ত ব্যাপারটি খুলে বলেছিলাম। শুনেই স্যার মাথা দুলিয়ে বললেন, আমি পারুম না। আমি কিছুতেই বুঝতে পারলাম না স্যার এরকম অস্বীকার করলেন কেন। তাঁর একটা অনুরোধে যদি ছাত্রের উপকার হয়, স্যার সে কাজটি করতে অসম্মত হবেন কেন? অতীতে আমি অনেককেই এরকম সাহায্য করতে দেখেছি। আমার ধারণা হলো স্যার না বললেও ভালো করে চেপে চুপে ধরলে শেষ পর্যন্ত তিনি ওয়াহিদুল হক সাহেবকে একটা চিঠি লিখবেন। 1 সপ্তাহের মধ্যে অনুরোধটা আমি 3-4 বার করলাম। একদিন স্যার মহা বিরক্ত হয়ে বললেন, এইখান থেকে যাওনের পর ওয়াহিদুল হক আমার কাছে একখান পোস্ট কার্ডও লেখেন নাই। এইবার আসল ব্যাপারটা বুঝলাম। প্রথিতযশা অর্থনীতিবিদ মরহুম ডক্টর আবু মোহাম্মদও লিবিয়া থেকে আসার পরে রাজ্জাক স্যারের বাড়িতে থাকতেন। তখন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মাহমুদের চাকরি ছিল না। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক উপাচার্য ডক্টর ফজলুল হালিম চৌধুরীর সঙ্গে ডক্টর আবু মাহমুদকে পুনরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ করার আবেদন জানান। সেই আবেদনের কারণেই ডক্টর আবু মাহমুদকে আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়। নতুনভাবে চাকরিতে যোগ দেওয়ার পর ডক্টর আবু মোহাম্মদকেও রাজ্জাক সাহেবের নামে অনেক আজে বাজে কথা বলতে শুনেছি। প্রফেসর ওয়াহিদুল হক কিংবা
আবু মাহমুদকে অহেতু খাটো করে দেখানো অথবা প্রফেসর রাজ্জাককে তাদের তুলনায় মহৎ করে দেখানোর জন্য এই বিষয়গুলোর উল্লেখ করা হচ্ছে না। রাজ্জাক স্যারের কাছাকাছি থাকার সময় যেসব ব্যাপার আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এবং যেগুলো স্মৃতি থেকে এখনো হারিয়ে যায়নি, সেগুলো প্রকাশ করা আমার একটা দায়িত্ব বটে। মুখ্যত সে কারণেই প্রফেসর ওয়াইদুল হক এবং ডক্টর আবু মাহমুদের প্রসঙ্গ উত্থাপন করলাম। স্যারকে এ নিয়ে কখনো উচ্চবাচ্য করতে আমি শুনিনি। একদিন আজিজুল হক সাহেবকে নিয়ে স্যারের বাড়িতে গেলাম। তিনি তখন গুলশানে থাকতেন। শীতকাল। স্যার একখানা কাঁথা গায়ে টেবিলের ওপর ঝুঁকে পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি একটা অতি পুরনো হলদে হয়ে আসা বই পড়ছেন। তার চোখে দৃষ্টি কমে এসেছে। প্রথম দৃষ্টিতে মানুষ চিনতে তার কষ্ট হয়। কণ্ঠস্বর শুনেই আজিজুল হক সাহেব খুব কাছে গিয়ে স্যারকে বললেন, মনে হচ্ছে স্যার অত্যন্ত জরুরি কিছু তালাশ করছেন। স্যার চিরাচরিত সেই হাসিটা হাসলেন। একটুখানি ব্যস্ত সমস্ত হয়ে উঠে বললেন, বয়েন। তারপর চেয়ার হাতড়াতে লাগলেন। আজিজুল হক সাহেব বললেন, স্যার আপনার পেরেশান হওয়ার প্রয়োজন নাই, এই যে চেয়ার আছে, বসতাছি। আমরা যখন বসলাম, আজিজুল হক সাহেব রসিকতা করে বললেন, যেভাবে কাঁথা গুথা গায়ে লাগাইছেন মনে হয় স্যারের খুব শীত লাগছে। স্যার কবুল করলেন, হ শীত একটু লাগছে। অহন কি খাইবেন কন? খাওনের লাইগা আপনার এমন উতলা হওয়ার প্রয়োজন নাই। কি বই পড়তেছেন কন? স্যার পঠিত পৃষ্ঠাতে একটি চিহ্ন দিয়ে বইটি সদর্পণে বন্ধ করলেন। অতি পুরনো বই, নাড়াচাড়া করলেই ঝুরঝুর করে পাতা ঝরে পড়ে। স্যার বললেন, জন অ্যাডামসের রিপোর্টটা দেখতাছি। বইটা এখন দুষ্প্রাপ্ত হইয়া গেছে, আমার কাছে এক কপি আছে। হক সাহেব বললেন, নতুন খবর পাইলেন? স্যার বললেন, নতুন কিছু নয়, খবর সব পুরানা। বেঙ্গলের সবচাইতে মিসফরচুন ব্যাপারটা হইল, এইখানে সাপোর্টিং কলেজ অনের আগে ইউনিভার্সিটি তৈরি হইছে, আর মিডল স্কুল তৈরি না কইরাই কলেজ বানাইছে। শুরু থেইকাই বেঙ্গলের এডুকেশন সিস্টেমটা আছিল টপ হেভি। এর লাইগা এইখানে ডিগ্রির লাইগা মানুষের একটা ক্রেজ জন্মাইছে। আমাগো সময় পর্যন্ত সেই জিনিসটা চালু রইছে। গ্রামে গঞ্জে যেখানেই যাইবেন দেখবেন কলেজ জন্মাইছে। এখন আমগো দরকার শক্তিশালী মিডল স্কুল। এইদিকে কারো নজর নাই। এরই মধ্যে কাজের ছেলেটা বাকরখানি এবং মাংসের দুটো প্লেট দিয়ে গেলেন। আজিজুল হক সাহেব ছেলেটিকে বললেন, স্যারের প্লেট কই? তিনি বললেন, আমি একটু আগে খাইছি, আপনারা খান। আমরা খাচ্ছিলাম এবং স্যারের কথা শুনছিলাম। মিডল স্কুলের সূত্র ধরেই স্যার বললেন, গ্রেট ব্রিটেনের বাজেটে ডিফেন্সের চাইতে এডুকেশনে বেশি অর্থ অ্যালট করা হয়। এখন দেখতে পাইবেন এভারেজ ইংলিশ চিলড্রেন স্কুলে বাধ্যতামূলকভাবে 1 পাউন্ড দুধ খাইতে হয়। এর লাইগা এখন দেখতে পাইবেন এভারেজ ইংলিশ চিলড্রেন স্কুলে বাধ্যতামূলকভাবে 1 পাউন্ড দুধ খাইতে হয়। এর লাইগা এভারেজ ইংলিশ চিলড্রেন্সের হেলথ মাচ বেটার দেন ওয়াজ ইন দ্য টাইম অফ এম্পায়ার। আমরা খাওয়া যখন শেষ করেছি, স্যার নতুন প্রকাশিত একটি বাংলা বই নিয়ে কথা বলতে আরম্ভ করলেন। অমলেশ ত্রিপাঠীর ভারতের জাতীয় কংগ্রেস পার্টির ইতিহাস বইটি সবে প্রকাশিত হয়েছে। ভদ্রলোক কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন। সে সময়ে তার এক ছেলে বাংলাদেশে ভারতের ডেপুটি হাই কমিশনার ছিলেন। অমলেশ বাবুকে বাংলা একাডেমির তরফ থেকে একটি সংবর্ধনা দেয়া হয়েছিল। ওটা বোধ হয় কূটনৈতিক গুরুত্বের কারণেই দেয়া হয়েছিল। হক সাহেব জিজ্ঞেস করলেন, কেমন লাগলো ত্রিপাঠীর বই? স্যার মুখের একটা বিশেষ ভঙ্গি করে বললেন, একেবারে মন গড়া সব কথা লিখে দিছে। আমি বললাম, অমলেশ বাবুর লেখাটা যখন
দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছিল 46-এর রায়ট নিয়ে খুব বিতর্কের সৃষ্টি হয়েছিল। আরও একটি সাময়িক পত্রিকা চতুরঙ্গেও এই নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। সে সময়ে যেসব ইন্ডিয়ান আইসিএস অফিসার ছিলেন তাদের মধ্যেও অনেকে অংশগ্রহণ করেছিলেন। অন্নদাশঙ্কর রায় প্রমুখ ব্যক্তি 40-এ দাঙ্গার জন্য মুখ্যত হোসেন শহীদ সরওয়ার্দিকে দায়ী করেছেন। সরওয়ার্দি সাহেব মুসলিম পুলিশদের দিয়ে দাঙ্গা করিয়েছিলেন। রাজ্জাক স্যার মন্তব্য করে বসলেন, সোহরাওয়ার্দী সাহেব পুলিশ দিয়ে দাঙ্গা করাইছেন। ওনারা যখন কইতেছেন হাসা কইতেছেন, মাইনা নিলাম। এই কথা তো তারা নতুন কইতেছেন না, 46 থেকেই কইতেছেন। কিন্তু আমার কথা হইল 1946-এ ক্যালকাটায় মুসলিম পুলিশের সংখ্যা ছিল কত? 1/4 তো না। সোহরাওয়ার্দী সাহেব যদি মুসলিম পুলিশের সাহায্য লইয়াও থাকেন, তাগো নাম্বার 1/4-এর অধিক না। বাকি পুলিশ সব আসিল হিন্দু আর শিখ। তারা তো বইয়া আসিল না, তারা কি করছিল? স্যার তারপর সোহরাওয়ার্দী সাহেবের সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। সোহরাওয়ার্দী সাহেব নামে আসিলেন মুসলিম এবং মুসলিম লীগার। তার খাওন উঠা বসা সব আসিল হিন্দু ভদ্রলোকদের সাথে। বিধান রায়, শরৎ বসু এইসব মানুষদের সঙ্গে তিনি চলাফেরা করতেন। তার পার্সোনাল ফ্রেন্ডের অনেকেই আসিল হিন্দু। যতবারই রাজ্জাক স্যার সোহরাওয়ার্দী প্রসঙ্গ উত্থাপন করেছেন, মনে করিয়ে দিতে ভুল করেননি সোহরাওয়ার্দী টাইটেলটা নকল। এবারেও তার পুনরাবৃত্তি করলেন। তারপর সোহরাওয়ার্দী সম্পর্কে আরও কিছু মজার গহন সংবাদ পরিবেশন করলেন। আমি বারবার জানতে চাইছি সোহরাওয়ার্দী সাহেবের আসল প্রফেশনটা কি ছিল। আমি বললাম, উনি লয়ার ছিলেন। স্যার হাসলেন, এইটা তো মাইনসে জানে, কিন্তু তিনি তো প্র্যাকটিস করতেন না। আমি মিনা পেশোয়ারির নাম উচ্চারণ করলাম। স্যার বললেন, স্পেসিফিক নামটাম কইবার পারুম না। আকাশে চড়চড়ে রোদ উঠেছে। তিনি গায়ের থেকে কাঁথা খুলে চেয়ারের হাতায় রাখলেন। তারপর মুখর নলটা তুলে নিয়ে টানতে আরম্ভ করলেন। আজিজুল হক সাহেব বললেন, স্যার আপনি যে হুকা টানতেছেন, কলকিতে তো তামুক দেওয়া নাই। স্যার বললেন, আজকাল এইরকমই, ডাক্তার তামুক একেবারে না করছে। যখন ইচ্ছা হয় এমনি দু একটা টান দিয়া দেখি। কথায় কথায় ভারতের প্রসঙ্গ উঠল। স্যার 1947 সালে আমেরিকা থেকে প্রকাশিত লাইফ ম্যাগাজিনের একটা কভারের কথা বললেন। এইবার লাইফ ম্যাগাজিন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের ওপর একটা কভার স্টোরি করছিল। অগ্নিহোত্র অনুষ্ঠানে নেহেরু খালি গায়ে বৈশা মন্ত্র পড়ছেন। তাকে ঘিরা বইয়া আছেন মন্ত্রীমণ্ডলী বেদির চারপাশে। বেদি থেকে দূরে খাড়াইয়া আছেন দুইটা মানুষ, আম্বেদকর আর মৌলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটা হইতেছে বেদের নিয়ম অনুসারে। সেইখানে অহিন্দু থাকনের পারমিশন নাই। লাইফ ম্যাগাজিন একটা মজার ক্যাপশন দিছিল, পার্থ অফ এ সেকুলার স্টেট। মৌলানা আবুল কালাম আজাদের প্রসঙ্গ উঠায় রাজ্জাক স্যার মন্তব্য করলেন, মৌলানার সত্য কথা বলার অভ্যাস আছিল খুব কম, অ্যাজ হি ওয়াজ এ কনজেনিটাল লয়ার। তর্জুমানুল কোরআন যে বইটা মৌলানা লিখছেন, ইন্ডিয়াতে হেইটারে মৌলানার মস্ত কীর্তি বইলা দেখানো হয়। আরব ওয়ার্ল্ডে কোনো জায়গায় কোথাও এই বইয়ের কোনো মেনশন নাই। আরবরা ইন্ডিয়াতে লেখা যে বইটার ওপর গুরুত্ব দিয়া থাকেন, এটা হলো ফতোয়ায়ে আলমগীরি। তারপর রাজ্জাক স্যার আধুনিক ভারতের ভাষা সমস্যার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আজকাল ইন্ডিয়ার এডুকেটেড মানুষরা যে ভাষায় পরস্পরের লগে কমিউনিকেট করে, এইটা কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ না। তারা ইংরেজির মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযোগ রক্ষা করেন। ব্রিটিশের চলে যাওয়ার 50 বছর পরেও যারা একটা ল্যাঙ্গুয়েজ ফ্রাঙ্কা তৈয়ার করতে পারেন নাই, তারা এক লগে থাকবো কি কইরা, আমি তো চিন্তা করতে পারি না। রাজ্জাক স্যার তার স্কুল জীবনে স্মৃতিচারণ করতে আরম্ভ করলেন। আমার বাবা আসিলেন পুলিশ অফিসার, বদলির চাকরি। তিনি বহরমপুরে পোস্টিং পাইলেন। আমরা 3 ভাই বহরমপুরে আইসা ভর্তি হইলাম।
টোটাল ছাত্র সংখ্যা আসিল 500। মুসলিম ছাত্র হওয়ায় আমরা 3 ভাই। এই সময়ে স্যার যদুনাথ সরকারের হিস্ট্রি অফ আওরঙ্গজেব বইটা বাইর হইছে। স্কুলে থাকুনের সময় আমি বইটা পড়ি। অ্যান্ড স্যার যদুনাথ ওয়াজ এ গ্রেট স্কলার। তিনি আওরঙ্গজেবের অনেক সদ্গুণের উল্লেখ করলেন। লম্বা ফিরিস্তির পর একটা বাট লাগাইয়া লিখলেন, ইসলাম ধর্মের ওপর অত্যন্ত নিষ্ঠার জন্য এইরকম একজন সম্রাটের নানাবিধ গুণ কোনো কামে আইব না। এই অংশটা পইরা মুখটা তিতা হইয়া গেল। স্যার অনেক দূরে থাকেন, আমাদের পক্ষে ঘন ঘন যাওয়া সম্ভব হয় না। কাজকর্মের ফাঁক পেলে স্যারের বাড়িতে হামলা করি। অনেকদিন থেকে রাজ্জাক স্যার হেলু চাচির বাড়িতে থাকছেন। হেলু চাচি হলেন রাজ্জাক স্যারের ছোট ভাই মরহুম খালেক সাহেবের বেগম, আবুল খায়ের লিটুর মা। কয়েক বছর ধরে তিনি তার অপর পুত্র এবং স্যার সহ আলাদা বাড়িতে থাকছেন। গুলশানের 100 নম্বর রাস্তার 30 নম্বর বাড়িতে তাঁরা সবাই থাকেন। সেবার আমার সঙ্গে তরুণ অর্থনীতিবিদ বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর হোসেন জিল্লুর রহমান ছিলেন। তাছাড়া ছিল একজন তরুণ লেখিকা, নাম সেলিনা শিরিন শিকদার। সে স্যারের ওপর একটি ভিডিও ফিল্ম তৈরি করছে। আমাদের যেতে যেতে অনেক বেলা হয়েছিল। আমরা একটুখানি ইতস্তত করছিলাম। স্যার মাত্র কদিন আগে সিঙ্গাপুর থেকে ফিরেছেন। চোখের চিকিৎসার জন্য তাঁকে সেখানে নেওয়া হয়েছিল। স্যার জানতেন তার নানা সময়ের কথাবার্তাগুলো আমি লিখছি। আগে যেটুকু লিখেছি তার কম্পিউটার টাইপ করা অংশ স্যারকে দেখালাম। তিনি এক ঝলক দেখে শিটগুলো সরিয়ে দিয়ে বললেন, যা খুশি লিখবার চান লেখেন। আমি প্রশ্ন করলাম, স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আপনি অনেক দিন ছিলেন, বলতে গেলে গোটা জীবনটাই কাটিয়ে দিয়েছেন। আপনি নিজে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন। এক সময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অনেক নামকরা মানুষ ছিলেন। কোন কোন শিক্ষককে এখন আপনার সবচাইতে উজ্জ্বল মনে হয়? স্যার বললেন, আমগো সময়ে সত্যেন বসু ছিলেন। তিনি ফিজিক্সের মানুষ হইলেও অন্যান্য বিষয়ে তার পাণ্ডিত্য আছিল অগাধ। যে কোনো বিষয়ে তার ব্যাপক পড়াশোনা আছিল। এমন মানুষ আর একটাও দেখা যায় না। সাহিত্যের ওপরও তাঁর দখল আসিল খুব। আমরা যখন ভর্তি হয়েছি তখন হরপ্রসাদ শাস্ত্রী রিটায়ার করছেন। আমরা মহিতুলাল মজুমদারকে পাইছি। মহিতুলাল বাবু বড় স্কলার আসিলেন, কিন্তু জীবটা আসিল বড় খারাপ। অকারণে মানুষের তুচ্ছতাচ্ছিল্য করতেন। এসকে দে মানে সুশীল কুমার দে আসিলেন অত্যন্ত উচ্চ শ্রেণীর মানুষ হিসেবে এবং স্কলার হিসেবে। তারপর আমার ডক্টরেট টিচার আসিলেন অমিয় বাবু। অমিয় বাবু মানে অমিয় দাশগুপ্ত, বরিশালের মানুষ। এইখান থেকে তিনি দিল্লি চলে যান। তার ছাত্রদের মধ্যে কেউ কেউ নোবেল প্রাইজ পাইবার যোগ্য হইছে। এই যে অমর্ত্য সেনের কথা সকলে কয়, তিনিও তো অমিয় বাবুর ছাত্র। এইরকম আরো অনেক আছে। বাংলাদেশ হওয়ার পর একবার তিনি এই দেশে আইছিলেন। জিল্লুরের দিকে তাকিয়ে বললেন, আপনি গো বিআইডিএস এর একটা সেমিনার অ্যাটেন্ড করণের লাইগা তখন আমার এখানে আইছিলেন। এইবারও আউনের কথা আসিল। রেহমান সুবানের মাধ্যমে আমারে খবর দিছিলেন, রাজ্জাকে কইবেন এইবারও আমি তার ওখানে থাকুম, এ যেন ব্যবস্থা করে। যেদিন আইব তার একদিন আগে হার্ট ফেল কইরা। স্যার চুপ করলেন। বুঝলাম অমিয় বাবুর এই আকস্মিক মৃত্যু তার মনে খুব লেগেছে। আগেও তাকে নানা মানুষের সঙ্গে আমি অমিয় দাশগুপ্তের ব্যাপারে কথাবার্তা বলতে শুনেছি। আজিজুল হক সাহেবের সঙ্গে আলাপ করতে আমি শুনেছি। একবার অমিয় বাবু যখন ঢাকায় আসবেন, অমিয় বাবুকে সম্মানসূচক ডিলিট দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করবেন। আমি আলোচনার মোড় আমাদের সময়ের দিকে ঘুরিয়ে আনলাম। জিজ্ঞেস করলাম, স্যার ডক্টর আহমদ শরীফকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? স্যার বললেন, শরীফ তেরা বেকা কথা বেশি কয়, কিন্তু এক সময় তো কাম করছে।
হি ডিড মেনি থিংস। টেবিলের ওপর প্রফেসর আব্দুল হাইয়ের একটা জীবনী গ্রন্থ দেখিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, আব্দুল হাই সম্পর্কে আপনারা কি ভাবেন? আমি জবাব দিলাম, হাই সাহেব আমার শিক্ষক ছিলেন। তাঁর বিষয়ে আমার অনেক মধুর স্মৃতি আছে। শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত মহৎ ছিলেন। আমি তাঁর সঙ্গে প্রথম দিনের ক্লাসের স্মৃতি হাতড়ে বললাম, তিনি বলতেন, 5 বতে শিক্ষক, বিনয়, বপু, বাচন, বাৎসল্য ইত্যাদি। স্যার বললেন, সাহিত্য পত্রিকা বাইর করতেন অত্যন্ত উচ্চমানের। ঠিক সময়ে পত্রিকা বাইর হয় না দেখা অনেক রাগারাগি করছি। হাই সাহেবরে অনেক বকছিও। বাংলা ডিপার্টমেন্টটা ভালোই চলছিল। এই 2 জন টিচার আইসা ব্যাপক পরিবেশ বরবাদ করে দিল। স্যার একজন মহিলা এবং একজন পুরুষ শিক্ষকের নাম উল্লেখ করলেন। আমি বদরুদ্দিন ওমর সম্পর্কে স্যার কি ভাবেন জানতে চাইলাম। স্যার বললেন, ওমর যদি পূর্ব বাংলার ভাষা আন্দোলন এবং তৎকালীন রাজনীতি কেবল এই একটা বই লিখতেন, তাহলেই পস্টারিটি তার নাম স্মরণ করার জন্য যথেষ্ট। সে তো আরো অনেক কাম করছে। ওমরের একটা রিজু খাড়া চরিত্র আছে, বিশ্বাস অনুসারে চলবার চেষ্টা করে। আমাগো সমাজে এরকম মানুষ কজন আছে? তারপর আমি ঐতিহাসিক সালাউদ্দিন আহমদ সম্পর্কে স্যারের মত জানতে চাইলাম। স্যার বললেন, আগাগোড়া ভালো মানুষ। তাঁর বউ খালেদা সালাউদ্দিন বেশ লেখাপড়া জানেন। তারপর আমি ইংরেজি বিভাগের ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসেন সম্পর্কে জানতে চেয়ে বললাম, স্যার একটা সময়ে তো সৈয়দ সাজ্জাদ হোসেন আপনার খুব ঘনিষ্ঠ ছিলেন। সাজ্জাদ সাহেব সম্পর্কে আপনি কি চিন্তা করেন? স্যার বললেন, সাজ্জাদরে আমি খুব পছন্দ করতাম। একবার ইউনিভার্সিটিতে একটা প্রোভাইস চ্যান্সেলরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল। ভাইস চ্যান্সেলর মাহমুদ হোসেন আমারে কইলেন, আপনি 3টা নাম ঠিক করেন। আমি 3টা নাম ঠিক করি। আমি যে লিস্ট করছিলাম তাতে সাজ্জাদের নাম আসিল 2 নম্বরে। পরে মাহমুদ হোসেনের লিস্টের সঙ্গে মিলাইয়া দেখলাম তিনিও সাজ্জাদরে 2 নম্বরে রাখছেন। মাহমুদ হোসেন সাহেব আমারে জিগাইলেন, সাজ্জাদের ব্যাপারে আমার লগে আপনার মতামত মিল্লা গেল। আপনি কি কারণে সাজ্জাদরে 2 নম্বরে রাখছেন? আমি কইলাম, পয়লা আপনার মতামত শুনি, তারপরে আমারটা কমু। মাহমুদ সাহেব কইলেন, সাজ্জাদ's other qualifications are all right, but he lacks charity. যার মনে দয়া নাই তাকে উপরে আনা ঠিক নয়। আমি কইলাম, আমিও সাজ্জাদের ব্যাপারে অ্যাটলার্জলি একই কথা চিন্তা করছিলাম। তারপর থেকে সাজ্জাদের লগে আমার রিলেশন খারাপ হইয়া গেল। এখানে উল্লেখ করা বোধ করি অপ্রাসঙ্গিক হবে না। সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব ইংরেজিতে যে আত্মজীবনী লিখেছেন তাতে রাজ্জাক সাহেবের নামে অনেক নালিশ করেছেন। সাজ্জাদ হোসেন পর্ব শেষ হওয়ার পর আমি বললাম, স্যার সৈয়দ আলিয়া হোসেন সম্বন্ধে কিছু বলেন। স্যার এভাবে শুরু করলেন, সাজ্জাদ অ্যান্ড আলিয়া হাসান, আলী আশরাফ, দে আর কাজিনস। সাজ্জাদ অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইছেন, এমএতে 2nd ক্লাস। আর আলী আশরাফ অনার্সে ফার্স্ট ক্লাস, এমএতে 2nd ক্লাস। আলী হাসান এমএতে এবং অনার্স দুটোই 2nd ক্লাস। তার কনসেপশন খুব ক্লিয়ার আছিল, অ্যাস্থেটিক সেন্স খুব ক্ষীণ। যে কোনো বিষয়ে কলম ধরলেই লেখা হয়ে যাইত। আলী আশরাফের লেখার হাত ভালো আসিল না, ধর্মটর্ম খুব করতেন। তবে আলী হাসানের ব্যাপারে একটা কথা হইল, সত্য কথা কদাচিৎ বলতে পারতেন। আমি আলী হাসানের আত্মজীবনী লেখার পরামর্শ দিছি। কইছি, এখন তো সব সত্য কথা আপনি কইবার পারবেন না, লেখা রাইখা যান, আপনার মরণের পর প্রকাশ হইব। প্রফেসর রেহমান সোবহানের সঙ্গে রাজ্জাক সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। এই পণ্ডিত ভদ্রলোকটিকে আমি বিশেষ পছন্দ করি না। স্যারের তার প্রতি অনুরাগের কারণটা কি জানতে চাইলাম। স্যার বললেন, মানুষ হিসাবে রেহমান সোবহানের কারো বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করতে শুনি নাই। তার বাপ আসিল কেনিয়ার পাকিস্তান হাই কমিশনার। মরবার আগে ভদ্রলোক আরেকটা বিয়া কইরা ফেলাইছিল।
স্বামীর মরণের পর ওই ভদ্রমহিলা খুব ভয়ে ভয়ে আসিল, পাছে সৎ ছেলেরা তাকে প্রপার্টিজ থেকে ডিপ্রাইভ করে। রেহমান আর ফারুক তারা দুই ভাই। ভদ্রমহিলারও একটা বাচ্চা আসিল। রেহমান বিদেশ থেকে আইসায় করাচিতে যাইয়া ভদ্রমহিলার লগে দেখা করে কইলেন, বাবার সম্পত্তি কোথায় কি আছে, ইউ নো বেটার দেন আই ডু। সব আপনার। ভদ্রমহিলারে বাড়িঘর সব দিয়া থুইয়া চইলা এলেন। বাড়িটাও তার হইত না, বউয়ের কারণে হইছে। বউটা রেহমানের চাইতে চালাচতুর। আমি অহনো রেহমানের লগে দেখা হইলে ঠাট্টা কইরা সরস্বতীর বাহন সেই হাঁসের গল্পটা কই। আপনি সেই হাঁসের মতন পানি মেশানো দুধের সবটা দুধ খান, আর আপনার বন্ধুর জন্য থাকে সবটা পানি। আমি জানতে চাইলাম, বন্ধুটা কে? স্যার বললেন, আছেন একজন। কথাবার্তার এই পর্যায়ে স্যার হোসেন জিল্লুর রহমানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এখন আপনাকে বিআইডিএস এর ডিরেক্টর কে? জিল্লু জবাব দিলেন, আবু আবদুল্লাহ। স্যার জানতে চাইলেন, এখন আবু আবদুল্লাহর বয়স কত হইব? জিল্লুর বললেন, 52-53। স্যার মনে মনে কি একটা হিসেব করলেন, তারপর তাঁর দিকে তাকিয়ে বললেন, আপনি মুসারে চিনেননি? আমি বললাম, আমার ক্লাস ফ্রেন্ড। স্যার বললেন, ভেতরটা এক্কেরে সাদা, কোনো ধরনের জটিলতা নাই। আমার নেক্সট কাজিনের মায়ের বিয়ে করছে, সে হিসাবে মুসা আমার রিলেটিভ। আলোচনার মোড় ঘুরে দীনেশচন্দ্র সেনে এসে ঠেকল। স্যার বললেন, দীনেশ সেন ওয়াজ রিয়েলি এ গ্রেট ম্যান। এদিক সেদিক কিছু ব্যাপার আছে, তারপরও তার যখন অসুখ হয়েছিল, চিকিৎসার জন্য ডাক্তার বিধান রায়রে ডাকছিলাম। বিধান রায় ফিস দাবি করেছিলেন 2000 টাকা। তার পরিবারের তরফ থেকে বিধান রায়রে জানানো হইল 2000 টাকা ফিস দেয়া চিকিৎসা করানোর সাধ্য তাগু নাই। তারপরে স্যার নীলরতনকে ডাইক্কা আনলেন। নীলরতন দেখলেন, তার কাছে জানতে চাওয়া হইল কত ফিস দিতে হইব। স্যার নীলরতন কইলেন, বাঙালি জাতির তো দীনেশ সেনের কাছে কিছু ঋণ আছে, ফিসের কথা উঠব কেন? স্যার বললেন, দুইজন মানুষের মধ্যে কম্পেয়ার করে দেখেন। আমাদের কোনো কথা বলতে না দিয়ে চিত্তরঞ্জন দাসের প্রসঙ্গে চলে এলেন স্যার। তিনি বললেন, বারিন ঘোষের মানিকতলা বোমা মামলার সময় চিত্তরঞ্জন দৈনিক ফিস নিতেন 2000 টাকা। কোর্টে যাইবার আগে টাকাটা আগাম দিতে হইত। মিস্টার জিন্না 1 মাস ধইরা তিলকের একটা মামলা করছেন। ফিসের কথা যখন উঠল, মিস্টার জিন্না কইলেন, I cannot claim fees from a person who is not fighting for his individual interest. তারপর মতিলাল নেহরুর কথা এলেন। স্যার বললেন, মতিলাল উর্দু, ফার্সি এসব খুব ভালো জানতেন, কিন্তু জওহরলাল কোনো ইন্ডিয়ান ভাষা জানতেন না। হিন্দিটা তিনি কইতে পারতেন, শুধু পড়তে পারতেন না। আমার সব কথা মনে নেই। স্যার ভারতবর্ষের অতীত ইতিহাসে চলে এলেন। তিনি বললেন, হিন্দুদের মধ্যে জন্মান্তরবাদের বিশ্বাস যাহন আপনারা দেখবার পান, এইটা প্রাচীন আর্যদের বিশ্বাস আসিল না। আর্যরা জন্মান্তরবাদে বিশ্বাস করলে বেদে উল্লেখ থাকত। বেদে একেবারে জন্মান্তরবাদে সিটাফোটাও নাই। এইটা তারা পরে ড্রেভিডিয়ানদের কাছ থেকে ইনহেরিট করছে। আমি বললাম, বাংলার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলেন। স্যার বললেন, বাংলার ভবিষ্যৎ সম্পর্কে আমি আর কি কমু, সে তো আপনাকে ওপর। আপনারা কি করবেন আমি কেমনে কমু? মিস্টার জিন্না তো বেঙ্গল আপনাদের দিয়াই দিছিলেন, আপনাকে চিত্তে সুখ হইল না, বেঙ্গল পার্টিশন করলেন। মোহাম্মদ আলী জিন্নার যে বিশেষ উক্তিটির কথা স্যার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, উলপার্টের লেখা জিন্না ও পাকিস্তান গ্রন্থ থেকে আমি উদ্ধৃতি করছি। By the end of April, the Muslim League had a clear majority in the Punjab, and the Nawab of Mamdut demanded Governor Jenkins' call upon him to form a ministry instead of continuing autocratically to rule under Section 93 of the 1935 Act. Jinnah finally won to Mountbatten to reiterate and demand, but the victory, like the governor, refused to install one-party rule in Punjab, fearing it would incite civil war. As
threatened by the Sheikhs. During this some interview, the Victorian from Jinnah of Sarwardi's recent expressed hope that they might be able to keep a united Bengal on condition that it joined neither Pakistan nor Hindustan. I asked Mr. Jinnah straight out what his view were about Bengal united at the price of remaining its out of Pakistan. He said, without any Hindustan, I should be delighted. What is the use of Bengal without Calcutta? They had much better remained united and independent. I am sure they would be on friendly terms with us. I then mentioned that Mr. Sarwardi had said that if Bengal remained independent and united, they would wish to remain within the Commonwealth. Mr. Jinnah replied, of course, just as I incited to you that Pakistan would wish to remain within the Commonwealth. সেই একই বৈঠকটিতে স্যারের কাছে প্রশ্ন করেছিলাম জাতির ভবিষ্যৎ সম্পর্কে তার বলার কিছু আছে কিনা। কিছুদিন আগে যখন সাক্ষাৎ করেছিলাম তিনি জানিয়েছিলেন এই জাতির ভবিষ্যৎ কি চিন্তা করতে পারছেন না। বলেছিলেন সব ধুয়ে আপনাগো দেশের কাম করা উচিত। খবর নিয়ে জানলাম বদরুদ্দিন ওমর সাহেবকেও তিনি একই রকম পরামর্শ দিয়েছেন। আমরা আশা করেছিলাম তিনি আমাদের নতুন কোনো পরামর্শ দেবেন। স্যার সেদিক দিয়ে গেলেন না, সম্পূর্ণ একটা নতুন বিষয়ে কথা বলতে আরম্ভ করলেন। দেশ মানে তো দেশের মানুষ, মানুষই হইল গিয়া দেশের আসল শক্তি। মানুষ গড়ে আপনারা ডেড ওয়েট কইরা রাখা থইছেন। আমগো দেশের মানুষের একটা দিকে এমন যোগ্যতা আছে ইন্টারন্যাশনালি যে কোনো দেশের লগে কম্পিট করার পারে। আমি শিপিং এর কথা কইতেছি। আপনার বাড়ি তো চাটগা, আপনি তো জানেন কথা আপনার জেলার মানুষ জাহাজের সেরাং ট্যান্ডেল হিসেবে কিরকম এফিসিয়েন্ট। এন্টায়ার ওয়ার্ল্ডে তাদের ডিমান্ড আছে। সিলেট চাটগার মানুষের হাতে তো আছিল দায়িত্ব, তারা তো কিছু করবার পারে নাই। সিলেট চাটগার মানুষ শিপিংয়ে অ্যাজ গুড অ্যাজ দ্য সিটিজেন অফ এনি আদার নেশন, কিন্তু এই লাইনে তো কেউ দৃষ্টি দেয় নাই। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কইবার পারি, একবার আমারে জাহাজে কইরা বিলাত থেকে ফিরতে হয়েছিল। 3.5 মাস লাগছিল। আমার টাকার ক্রাইসিস আসিল, এর লেগা জাহাজে আমার টিকিট কাটছিলাম। ছোট জাহাজ, মোটে 7,500 টন, ডিমের খোসার মতন। ঢেউয়ের ঝাপটা যখন লাগে মনে হইতো সমুদ্রের তলায় ডুইবা গেলাম। আমার খাওয়ানোর একটা প্রবলেম দেখা দিল, আর সব প্যাসেঞ্জার আসিলেন সাদা। আমি অগলগে খাইবার চাইছিলাম না। আমার লাগে একটা ভিন্ন ব্যবস্থা করা হইল। খালাসি সারেং সব দেখলাম আমাগো দেশের মানুষ। তারা দাবি করলেন আপনি আমাগো লগে সপ্তাহে একদিন খাইবেন। আমি তাগে লগে খাইতে আরম্ভ করলাম। এই আলোচনার পর আচমকা আমি জিজ্ঞেস করে বসলাম, স্যার আপনি তো লন্ডনের হ্যারন লস্কির ছাত্র ছিলেন। স্যার বললেন হ। তিনি তো ইহুদি ছিলেন। ডিসক্রিমিনেট করতেন? স্যার মাথা ঝুঁকিয়ে বললেন, এক্কেরে না, কোনো দিনও টের পাই নাই। তিনি আমারে একদিন কইলেন, মিস্টার রাজ্জাক তুমি চেষ্টা করলে নেহরুর মতো হইতে পারবা। দ্বিতীয়বার যখন এই একই কথা কইলেন আমি চিন্তা করলাম এই মনোভাব আর বাড়তে দেওয়ান ঠিক না। আমি তার দৃষ্টি আকর্ষণ করে কইলাম, মিস্টার লস্কি? তিনি কইলেন, ইয়েস মাই বয়। আমি কইলাম, আই ডু নট উইশ টু বি মেনশনড উইথ মিস্টার নেহরু। আই এম এ মেম্বার অফ মুসলিম লীগ অ্যান্ড এ ফলোয়ার অফ মিস্টার জিন্নাহ। এরপরে আর কিছু কয় নাই। লস্কি নেহরুর খুব ভক্ত আসিল। একদিন ক্লাসে অনেক ছাত্রের মধ্যে বললেন, নো ম্যান ইজ ইনফলিবল। আমার দিকে তাকিয়ে ছোট করে কইলেন, নট ইভেন মিস্টার জিন্নাহ। সকলে অবাক হইয়া আমার দিকে তাকাইলেন। আমি কইলাম, আই হ্যাভ প্রপারলি আন্ডারস্টুড
মিস্টার লস্কি কমিউনিস্ট পার্টির মেম্বার আছিলেন, কিন্তু মিস্টার চার্চিল ম্যানচেস্টার গেলে লস্কির বাড়িতে থাকতেন। তিনি লস্কি পরিবারের ফ্যামিলি ফ্রেন্ড আছিলেন, কেউ কোনোদিন জানবারও পারে নাই। তরুণ বয়সে মানুষের শরীরের কোনো অংশে চোট লাগলে যৌবনে সেটা অনুভব করা যায় না, অনেক সময় বুড়ো হলেই ব্যথাটা ফিরে আসে। মানুষের বিশ্বাস এবং সংস্কার এগুলো বেশি বয়সে নতুন করে জেগে ওঠে। রাজাক স্যার ইদানিং মিস্টার জিনার নাম বেশি উচ্চারণ করতে থাকেন, আগেও করতেন, তবে এত বেশি নয়। মাঝখানে শেখ মুজিবুর রহমানের খুব তারিফ করতেন। এবার আমরা তিনজন একসঙ্গে গেলাম, ইতিহাসের শিক্ষক ডক্টর আহমেদ কামাল এবং অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমি যখন দরজা ঠেলে ভেতরে ঢুকলাম, দেখি স্যার রেহমান সোবান সাহেবের বেগম সালমা রেহমানের সঙ্গে কথা বলছেন। আমাকে যখন চিনতে পারলেন, জিজ্ঞেস করলেন, লগে আর কেউ আসেনি? আমি জিল্লুর এবং কামালকে দেখে বললাম, এই দুজন। স্যারের কপালে একটা ভাঁজ পড়ল, বুঝতে পারলাম ঈষৎ বিরক্ত হয়েছেন। স্যার বলেই ফেললেন, আমি কিন্তু বাবা বেশি সময় দিতে পারব না, সিঙ্গাপুর থেকে আমার ভাতিজিটা আইবার কথা। আমরা চলে আসবো কিনা চিন্তা করছিলাম। স্যার জিজ্ঞেস করলেন, আজ প্রেসিডেন্টের বক্তৃতা পড়ছেননি? কামাল এবং জিল্লুর অজ্ঞতা প্রকাশ করলেন। আমি বললাম, শাহাবুদ্দিন সাহেব এশিয়াটিক সোসাইটিতে ডক্টর ইব্রাহিমের স্মরণসভায় একটা বক্তৃতা দিয়েছেন। স্যার বললেন, আমার যাওয়ানোর ইচ্ছা ছিল না, ডক্টর আহমদ হোসেন দানির লগে দেখা হইব এর লেগে গেছিলাম। ডক্টর দানি আমগো এই অঞ্চলের ইতিহাস এত জানেন, আমি 3 জন্মেও অত জানবার পারব না। আমি জিজ্ঞেস করলাম, তিনি কি বাঙালি? স্যার বললেন, দানি বাঙালি না, তবে খুব এফিসিয়েন্ট স্কলার। আমি জানতে চাইলাম, মানুষ হিসেবে কেমন? স্যার বললেন, ওর মন রাখা কথা বলার অভ্যাস আছে। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, একটা কোটেশন আপনি লিখে রাখেন, সুযোগ মতো ব্যবহার করতে পারেন। There are periods in history when crawling is the best means of communication. এই হামাগুড়ি দেওয়ানের পাল্লায় ইন্টেলেকচুয়ালরা সকলের আগে থাকে। এখন বাংলাদেশের সেই অবস্থা। সকলে কইতাছে খুব ডেভেলপমেন্ট হইতেছে। কাল পানি আসিল না, আজ ইলেকট্রিসিটি নাই, পরশুদিন গাড়ি ঘোড়া নাই। এইগুলা হইল সিমটম অফ ডেভেলপমেন্ট। শুইনা শুইনা কান পুচ্চা গেছে। বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের ইব্রাহিম স্মারক বক্তৃতার কথা কেন উল্লেখ করলেন? আমার মনে কারণটা ঝিলিক দিয়ে উঠল। নিশ্চয়ই শাহাবুদ্দিন সাহেব ইব্রাহিমকে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এইসব কিছু একটা বলেছেন। কথাটা স্যারের মনে লেগেছে। আমার ধারণা, স্বাধীন বাংলাদেশের কনসেপ্টটা বিকশিত করার পেছনে স্যারের যে ভূমিকা, তার সঙ্গে অন্য কারো তুলনা করা যাবে না। স্যারের অবদান সকলে অস্বীকার করছেন। মুখে কিছু না বললেও স্যার অন্তরে আহত হয়েছেন। আমার ধারণা, স্যারের বিরক্ত হওয়ার এটাই কারণ। স্যার সময় বেঁধে দিয়েছেন। আমরা চলে আসার কথা চিন্তা করছিলাম। স্যার টেবিল থেকে একটা বই টেনে নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। এইটা কি কইবার পারেন? স্যারই বললেন, রামকৃষ্ণের কথামৃত। কথাবার্তা যেই সব কইছেন একেবারে খাঁটি, কোনো খাদ আসিল না। মানুষ অ্যাসেস করার একটা নির্দিষ্ট পদ্ধতি আসিল। বিদ্যাসাগর, দেবেন ঠাকুর, কেশব সেন, বঙ্কিম, গিরিশ ঘোষ সকলের সম্পর্কেই রামকৃষ্ণের বিশেষ বিশেষ মন্তব্য আছে। সেগুলা অনেকটাই সত্যের কাছাকাছি। তিনি তো দেবেন ঠাকুর সম্পর্কে কইয়া দিছেনি, যে মানুষ 14টা পোলামায়া জন্ম দিছেন, তাই সাধনা করবার সময় পাইল কখন? আমরা হাহা করে হাসলাম। স্যার বঙ্কিমে চলে এলেন। বঙ্কিমের একটা ইনফিউরিটি কমপ্লেক্স আসিল। তার পড়াশোনা আসিল মুসলমানদের টাকায়। মহসিন ফান্ডের টাকায় তিনি লেখাপড়া করছিলেন। মুসলমানদের বিরুদ্ধে কলম ধইরা সেই ঋণ শোধ করছিলেন। তারপর স্যার বললেন, রামকৃষ্ণ বঙ্কিমরে দীক্ষা কইছিলেন, তোমার মনে এত অহংকার কেন? আমি বললাম, বিদ্যাসাগরের সঙ্গেও বঙ্কিমের সাক্ষাতে এরকম একটি গল্প চালু আছে। বিদ্যাসাগর বিয়েতে বাংলার প্রশ্নপত্র তৈরি করেছিলেন এবং প্রশ্নপত্র কঠিন হয়েছিল।
সে কারণে বঙ্কিম কম নম্বর পেয়েছিলেন। তাকে গ্রেস মার্কস দিয়ে বিএ পাশ করতে হয়েছিল। এ কারণেই তিনি বিদ্যাসাগরের ওপর খাপ্পা ছিলেন। স্যার বললেন, বিদ্যাসাগরের বিরুদ্ধে এরকম একটা নালিশ হরপ্রসাদ শাস্ত্রীও করেছিলেন। শাস্ত্রী মশাই বলেছিলেন, বিদ্যাসাগর সংস্কৃত বহুল বাংলা লিখে বাংলা ভাষাকে সংস্কৃতের দুহিতা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। স্যার বললেন, বঙ্কিমের বাবাও ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি বহরমপুরে ছিলেন এবং এই জেলা সম্পর্কে যা লিখেছেন আমি পড়েছি। ইংরেজ আসার পরে এই দেশের রেভিনিউ সিস্টেমের মধ্যে যে চেঞ্জ হয়েছে সেটা শুধু বঙ্কিম না, কেউ বুঝবার পারে নাই। সায়েন্টিস্ট নিউটন আসিলেন মিন্ট মাস্টার। সে সময়টা আওরঙ্গজেবের আমল। ইন্ডিয়ার মনিটারি সিস্টেম যে কোনো ইউরোপীয় দেশের চাইতে অনেক বেশি সুপ্রিয়র আসিল। স্যার যখন কথা বলতে আরম্ভ করেন একসঙ্গে অনেক কথাই বলে ফেলেন। শুধু একটা সূত্র প্রয়োজন, আমরা যদি ধরিয়ে না দিই নিজেই সূত্র ঠিক করে নেন। কথাবার্তা একসময় বদরুদ্দিন ওমর সাহেবের পূর্বপুরুষ নবাব আব্দুল জব্বারে এসে ঠেকল। আব্দুল জব্বার এবং তার এক ভাই দুজনেই আছিলেন সদরওয়ালা। একবার লর্ড ক্যানিং তাকে বাড়িতে বেড়াইতে গেছিলেন। তিনি নবাব আব্দুল জব্বারের কথা প্রসঙ্গে কইছিলেন, তোমাদের মধ্যে একের কৃতজ্ঞতা নাই। নবাব আব্দুল জব্বার জবাব দিছিলেন, আমরা অকৃতজ্ঞ বইলাই তো তোমরা আঙ্গ ওপর রাজত্ব করছো। ওমর সাহেবের পরিবারের প্রসঙ্গ যখন উঠল, আমি আবুল হাসিম সাহেবের বাবা মৌলভী আবুল কাসিম সাহেবের কথা তুললাম। বললাম, নানা জায়গায় পড়েছি আবুল কাসিম সাহেব ফজলুল হক সাহেবকে সব সময় দুষ্টু গ্রহের মতো আড়াল করে রাখতেন। ওমর সাহেব এক সময়ে জানিয়েছিলেন তার পিতামহের সঙ্গে লর্ড রেডিং এর গছায় গছায় ভাব ছিল। স্যার বললেন, মৌলভী আবুল কাসেম সুবিধার মানুষ আছিল না। তিনি সবসময় সত্য কথা বলতেন। এই কথা তার অতি শত্রুও বলতে পারবে না। কিন্তু ইংরেজিটা বলতেন চমৎকার। তিনি সবসময় খুব মিহি ধুতি এবং পাঞ্জাবি পরতেন, আর মাথায় একটা কিস্তি টুপি। ডাইসে খাড়াইয়া যখন কথা বলতেন এক একটা ওয়ার্ড মুক্তার দানার মতো ঝরে পড়ত। স্যার যেহেতু আমাদের শুরুতে বলে দিয়েছেন তিনি অধিক সময় দিতে পারবেন না, আমরা কেউ কোনো প্রশ্ন করলাম না। অপেক্ষা করছিলাম তিনি একটা জায়গায় থামবেন, তখন আমরা চলে যাব। লর্ড রিডিং এর সূত্র ধরেই তিনি বক্তব্য করতে থাকলেন। লর্ড রিডিং এর মৃত্যুর পর তার পুত্র তার একটা বায়োগ্রাফি প্রকাশ করেন। তিনি যতদিন ইন্ডিয়াতে ছিলেন প্রতি সপ্তাহে তার পুত্রের কাছে একটা করে চিঠি লিখতেন। ভারতের যে সকল ডিগনিটির লগে তার দেখা হইত তারগুলো সম্পর্কে লর্ড রিডিং তার প্রাইমারি ধারণাটা প্রকাশ করতেন। মিস্টার গান্ধীর লগে যখন রিডিং এর লগে দেখা হইছে, লর্ড রিডিং তার সম্পর্কে লিখছেন, এই লোকের সঙ্গে আমগো ব্যবসা জমবে ফালা। এইভাবে যত ইন্ডিয়ান লিডারের লগে দেখা হইছে সকলকে একটা ক্যাটাগরিতে ফেলছেন। কিন্তু মিস্টার জিন্নার সঙ্গে তার দেখা হওয়ার পরে চিঠিতে একেবারে সুর পাল্টায় গেল। এই লোক একেবারে বেহায়া। উই উইল হ্যাভ ট্রাবল ইন হ্যাভিং মিস্টার জিন্না। আমি বললাম, আপনি সবসময় মিস্টার জিন্নাকে বেশি বেশি নাম্বার দিচ্ছেন। মিস্টার জিন্না সাহেব অবস্টিনেট ছিলেন সত্য, কিন্তু আপনি তার প্রতি দুর্বল। স্যার হাসলেন, আমি তো আর বানাইয়া বলবার লাগছি না। স্যার এই পর্যায়ে শারীরিক দুর্বলতার কথা বললেন। তারপর বললেন, এই শরীর নিয়ে গোপালগঞ্জ যাইতে হইব। সকলে আমরা ধৈর্য বলল, কাজী মোতার হোসেনের দাবা টুর্নামেন্টে আমার থাকুন লাগবো। আমি মত দিয়েছিলাম। এখন কইতেছে এই টুর্নামেন্ট হইব গোপালগঞ্জে। লোকে মনে করে কাজী সাহেবের লগে আমার পরিচয় দাবার মাধ্যমে। আসলে পরিচয় হইল নজরুল ইসলামের গানের অনুষ্ঠানে। তখন আমি ক্লাস 9-এর ছাত্র, থাকি গ্যান্ডারিয়ায়। কলকাতার থেকে ঢাকা মেইল আইতে একটু দেরি হইতেছিল। সকলে নজরুল রে মুসলিম সাহিত্য সমাজের অফিসে নিয়ে তুললেন। নজরুল কইলেন, ওমর ফারুকের ওপর কবিতা পড়ার কথা ছিল, লিখতে পারি নাই, অন্য কবিতা পড়ব। সাহিত্য সমাজের অফিস আসিল এখনকার মেডিকেল কলেজের দক্ষিণ গেটের দোতলায়। কথাবার্তা যা নজরুল একাই কইলেন। গান গাইতেছেন, নইলে কবিতা পড়তেছেন। একটু ক্লান্ত হইলে
অন্য একজনরে হারমোনিয়ামের সামনে বসাইয়া দিয়া কইছেন, দেখি তুমি একটা গান করো। তারপর নিজে হারমোনিয়াম টাইনা লইয়া গানে মশগুল হইয়া যাইতেছেন। এই সময় কাজী সাহেবের দাঁড়িয়ে ছিল না। কাজী সাহেব কইছিলেন, আমার এখন স্পষ্ট মনে আছে, মডার্ন এডুকেশনস আর কিছু না, লাউয়ের মাচার মতো জিনিস। মাচা না থাকলে লাউ গাছ তো বাড়তে পারে না। নজরুল ইসলাম শুইনাই বললেন, তোমার কথা ঠিক কাজী, তবে লাউ গাছের চাইতে মাচার ওজন বেশি। আমি বললাম, স্যার তখন আপনার বয়স কত? স্যার বললেন, কত আর হইব, আমি আবার ক্লাস 9-এর ছাত্র। অর্ধেক রাত নজরুলের গান আবৃত্তি কথাবার্তা শুই না কাটাইয়া দিলাম। সে রাতে আর বাসায় যাওন হয় নাই, চকবাজার এক আত্মীয়ের লগে কাটাইলাম। আমি বললাম, আপনার সঙ্গে নজরুল ইসলামের কোনো কথাবার্তা হয়েছে? না না। স্যার দুবার মাথা নাড়লেন। আমি ক্লাস 9-এর ছাত্র। জিজ্ঞেস করলাম, এটা ঘটেছিল কোন সালে? স্যার একটু থেমে বললেন, 1927 সালে। দীর্ঘদিনের মেলামেশায় এটা আমার জানা হয়ে গিয়েছিল, স্যারকে তার মর্জি মাফিক চলতে দেয়া ভালো। মেজাজ শরীফ একটা ব্যাপার আছে না, এটা স্যারের বেলায় অত্যন্ত সত্য। জানান দিয়ে ঘটা করে প্রশ্ন করতে বসলে স্যারের মুখ থেকে কিছু বের করা অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেক আগেই আমাদের চলে আসার কথা, কিন্তু স্যারের কথার মাঝখানে চলে আসতে সংকোচ বোধ করছিলাম। সুযোগ যখন তিনি নিজেই করে দিয়েছেন, আমি তার কাছে আবার মিস্টার হ্যালোরস্কি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করতে আরম্ভ করলাম। আমি বললাম, স্যার আপনি সর্বমোট কতদিন মিস্টার হ্যালোরস্কির সঙ্গে ছিলেন? স্যার বললেন, আমি তো সরাসরি পিএইচডিতে ভর্তি হয়েছিলাম, সর্বমোট 5.5 বছর মিস্টার লস্কির সাহচর্য পাইছি। তিনি মিস্টার লস্কি সম্পর্কে নানা রকম গল্প করলেন, এগুলো তিনি আগেও একাধিকবার করেছেন। এবার আমি অধিকতর সুনির্দিষ্ট হতে চাইছিলাম। আমি বললাম, স্যার মিস্টার লস্কির ছাত্র হিসেবে তার কোন বৈশিষ্ট্যটি আপনি প্রাণিধানযোগ্য মনে করেন? স্যার 1 মিনিটের মতো নীরব থাকলেন, তারপর বললেন, আমি মনে করি মিস্টার লস্কি অন্য মানুষদের এমন সব বিষয়ে চিন্তা করতে প্ররোচিত করবার পারেন নর্মালি যেটা তারা করতে অভ্যস্ত নয়। এটাই মিস্টার লস্কির সবচাইতে বড় গুণ। স্কলার হিসেবে মিস্টার লস্কি অত উচ্চ শ্রেণী না হইলেও অপরের চিন্তাভাবনায় ধাক্কা দেওয়ান খুব কম কথা নয়। আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করলাম, গ্রামার অফ পলিটিক্সের একটি এডিশনে মিসেস লস্কি একটি প্রিফেস লিখেছেন। স্যার বললেন, মিসেস লস্কি মিস্টার লস্কি চাইতে বয়স একটু বড় আছিলেন, উঁচা লম্বা আছিলেন। মিস্টার লস্কি ছিলেন আমার চাইতে একটু উঁচা, ক্যাতা দুরস্ত পোশাক পরতেন, সবসময় সত্য কথা বোধহয় বলতেন না। আমরা আলোচনার এই পর্যায়ে এসে দেখলাম স্যারের হাতে সময় নেই। এই কথাটি সত্য নয়, অন্য দিনের চাইতেও তিনি বেশি কথাবার্তা বললেন। সুযোগ যখন পাওয়া গেল আমরা পুরো সদ্ব্যবহার করতে চাইলাম। আমি বললাম, other than Mr. Lusky, who are the scholar you have been impressed? স্যার হার্ভার্ডের ম্যাসনের নাম বললেন, গলব্রেথ প্রমুখ পণ্ডিত ব্যক্তির নাম উল্লেখ করলেন। আমি জিজ্ঞেস করলাম, হার্ভার্ডের মিস্টার ম্যাসনের কি পজিশন প্রেস্টিজ ছিল? স্যার বললেন, মিস্টার ম্যানসন ওয়াজ মাস রেসপেক্টেড পারসন ইন হার্ভার্ড অ্যান্ড ওয়াজ এ গ্রেট স্কলার। আসলে নামে মাত্র একজন প্রেসিডেন্ট ছিল, মিস্টার ম্যানসনই গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নিতেন। তার লগে এই দেশেই আমার পরিচয় হয়েছিল। ডক্টর সাদিকের লগে তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছিল, আমি তাতে একরকমের মেডিয়েট করছিলাম। কইছিলাম, why don't you invite him in a dinner and discuss the issue? রেভিনিউ প্রসঙ্গে আমার একটা মন্তব্য ম্যানসন সাহেবের খুব মনে ধরছে। আমি কইছিলাম, ল্যান্ডের রেভিনিউ যা ছিল আগে সরকারের আয়ের প্রধান উৎস, এখন সে রেভিনিউ দিয়া সরকার 5% অর্থ আয় করবার পারে না। মিস্টার ম্যানসন ওয়াজ মাস ইমপ্রেসড। ডক্টর আহমেদ কামাল জিজ্ঞেস করলেন, হেনরি কিসিঞ্জার তখন হার্ভার্ডে ছিলেন না? স্যার বললেন, অবশ্যই ছিলেন। হি ওয়াজ দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি বললাম, মিস্টার কিসিঞ্জারের সঙ্গে আপনার কোনো পরিচয় ছিল না? স্যার বললেন, খুব ভালো পরিচয় আছিল, কাজে কর্মে খুব সুবিধার আছিলেন না কিসিঞ্জার, তবে আমার লগে সম্পর্কটা ছিল খুব ভালো। আমারে তিনি কইছিলেন তাঁর সেমিনারে আমগো এই অঞ্চল থেকে কিছু ছাত্র পাঠাইবার কথা। পশ্চিমারা এই অঞ্চলে মানে ইস্ট পাকিস্তান
কাউরে এনকারেজ করে না। খেল লাইগা কিসিঞ্জার সাহেব আমারে কইছিলেন আমি যাতে নামগুলো আগে পাঠাইয়া দিই। আমি মৃদু প্রতিবাদ করে বললাম, হেনরি কিসিঞ্জারের ইউএস ফরেন পলিসি অ্যান্ড দ্য নিউক্লিয়ার স্টক পাইলস বইটি আমি পড়েছি, পরে হোয়াইট হাউস ইয়ার্স পড়েছি। অ্যাক্টিভ পলিটিশিয়ানদের মধ্যে ওই রকম কনফ্রিহেনশন এবং রেঞ্জ সম্পন্ন কোনো মানুষের কথা আমি চিন্তাও করতে পারি না। স্যার বললেন, কিসিঞ্জার সাহেবের লেখাপড়া তো আসিল অসাধারণ, চিন্তা করার শক্তিও আসিল, কিন্তু মানুষটা কাজে কর্মে সুবিধার আসিল না। হারবার্ডে কেউ পাত্তা দিত না। আমি প্রসঙ্গটা একটু ঘুরিয়ে নিলাম, বললাম, স্যার শেখ সাহেব কিসিঞ্জারকে বাংলাদেশে নিয়ন্ত্রণ করতে এনেছিলেন। আমাদের এখানে একটা গল্প চালু আছে যে কিসিঞ্জার সাহেব মোট ৪৫ মিনিট হোটেল ইন্টারকন্টিনেন্টালে কাটিয়েছিলেন, তার মধ্যে ২৫ মিনিট আপনার সঙ্গে ব্যয় করেছিলেন। এ নিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের অনেকে রুষ্ট হয়েছিলেন বলে শুনেছি। ঘটনাটা কতটুকু সত্য? রাজাক স্যার মিস্টার কিসিঞ্জারকে উচ্চারণ করতেন কিসিঙ্গার। তিনি জবাবটা এভাবে দিলেন, আমি তো কিসিঙ্গারের লগে দেখা করবার গেছিলাম। অনেক লোক, কিসিঙ্গারের আগের বউটারে আমি চিনতাম, লম্বা নতুন বউটারে চিনবার পারছিলাম না। কামাল হোসেন আরও কে কে আসিল মনে পড়ে না। সকলের লগে তার বউরে পরিচয় করাইয়া দিয়া বলছিলেন, মাই স্টুডেন্টস। স্যার বললেন, আমার তো কাপড় চোপড় অত আসিল না, একটা পায়জামা পাঞ্জাবি চাদর আর মুখে দাড়ি। কিসিঙ্গারের বউ জিগাইলেন, অলসো ওয়াজ হি ইয়োর স্টুডেন্ট? কিসিঞ্জার কইলেন, নো নো নো, হি ওয়াজ মাই কলিগ। এইটাই হইল আসল ঘটনা। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার সমর সেনের সঙ্গে রাজাক স্যারের একরকম হৃদ্যতা ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময়। সমরবাবু হয়তো স্যারের ছাত্র কিংবা ছাত্রস্থানের ছিলেন। বোধ করি সমর সেন বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত ২ নম্বর ভারতীয় হাই কমিশনার। সুমিমল দত্তের পরে সমরবাবু ঢাকায় পোস্টিং পেয়েছিলেন। সমরবাবুর বাড়িতে স্যারের পরিবারের যেমন যাওয়া আসা ছিল, তেমনি ভারতীয় হাই কমিশনারও নানা উপলক্ষে স্যারের বাড়িতে আসতেন। সেদিন ৯টা সাড়ে ৯টার সময় স্যারের বাড়িতে গিয়ে দেখি সরগরম অবস্থা। কাজের ছেলেরা ঘর বাড়ি, আলমারি, চেয়ার, টেবিল, বইয়ের শেলফ ঘষে ঘষে পরিষ্কার করছে। বাড়ির মেয়েরাও ওই পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়েছে। স্যারের ভ্রাতুষ্পুত্রীকে জিজ্ঞেস করলাম, খুব তো তোড়জোড় চলছে, উপলক্ষটা কি? সে আমাকে জানালো, আজ ভারতীয় হাই কমিশনার এবং তার বেগম দুপুরে খেতে আসবেন। স্যার কোথায় জিজ্ঞেস করলে সে আমাকে রান্নাঘর দেখিয়ে দিল। আমি রান্নাঘরের সামনে এসে দেখি স্যার হেলু চাচিকে নির্দেশ দিচ্ছেন। হেলু চাচি কাজের লোকদের পাল্টা নির্দেশ দিচ্ছেন। খুব ব্যস্ত ব্যস্ত ভাব। চুলাতে কড়াই উঠছে এবং চুলা থেকে কড়াই নামছে, ছ্যাঁচ্ছট শব্দ হচ্ছে। রান্নাঘরের গরমে স্যার ঘেমে গেছেন, তার মুখে বড় বড় ঘামের ফোঁটা। আমাকে দেখে স্যার হাসলেন এবং জিজ্ঞেস করলেন, মৌলভী আহমেদ সাফা রান্নাবান্না করতে জানেন? আমি মাথা নেড়ে জানালাম, কিছুই জানি না। স্যার মন্তব্য করলেন, তাহলে আপনি কোনো কামে আইবেন না, যান বয়েন। হেলু চাচি বললেন, মেজো ভাই আপনি একটু বিশ্রাম করেন, গিয়ে বাকিটা আমরা সারতে পারবো। স্যারের সঙ্গে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। স্যার বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলেন। ছোকরা চাকরটা তামাক দিয়ে গেল। স্যার হুকোতে টান দিয়ে জিজ্ঞেস করলেন, মৌলভী আহমেদ সাফা আপনি রান্নাবান্নার কোনো খবর টবর রাখেন? আমি বললাম, না স্যার, কোনো খবর রাখিনি। স্যার বললেন, যে জাতি যত সিভিলাইজ তার রান্নাবান্নাও তত বেশি সফিস্টিকেটেড। আমাকে স্টার্ন রান্নার সঙ্গে পশ্চিমের রান্নার কোনো তুলনাই হয় না। ওরা সভ্য হইছে কয়দিন, এই সেদিনও তারা মাছ মাংস কাঁচা খাইত। স্যার গ্যাস্ট্রোনমির ওপর একটা সুদীর্ঘ বক্তৃতা দিলেন। তার অনেক কিছুই আমার মনে নেই। মুসলমানেরা যেসব খাওয়া দাওয়া ভারতে চালু করেছে, ভাষা ভাষা তার দু একটা মনে আছে। চীনা খাবার, ভারতীয় খাবার, আরবদের এবং ইউরোপীয়দের খাবারের বৈশিষ্ট্য নিয়ে সেদিন আলোচনা করেছিলেন এবং প্রকৃতির কারণও ব্যাখ্যা করেছিলেন। রান্নাবান্না এবং খাবার দ্রব্য সম্পর্কে আমার কোনো আগ্রহ না থাকায় স্যারের আলোচনা আমার মনে স্থান করে নিতে পারেনি। টেলিফোনে কার সঙ্গে কথা বললেন, রিসিভার রেখে বললেন, বদরুদ্দিন উমর। হেরো একবার কথা কইছিলাম, হে কয় তার অন্য কাম আছে। তারপরে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কোনোদিন বদরুদ্দিন ওমরের
বউয়ের বাংলা উচ্চারণ শুনছেন নি? আমি বললাম, না, আমি শুনিনি। একেবারে বিশুদ্ধ বাংলা কয়, উচ্চারণ নিখুঁত। আপনাকে উচিত তার বাংলা পার্ট ক্যাসেট করে রাখা, পরে খুব কামে আইব। আমি বললাম, আপনি তো স্যার ঢাকার বাংলা বলেন, আমাদেরকে কেন পশ্চিম বাংলার উচ্চারণ রীতিটা অনুসরণ করতে বলছেন? স্যার কথাটা পাশ কাটিয়ে গেলেন। তারপর তিনি একজন সাহেবের নাম উচ্চারণ করলেন। আমি এখন মনে করতে পারছি না সেই সাহেব নাকি 100 বছর আগে লিখে গেছেন, বেঙ্গলে ঢাকা জেলার মানুষেরা বিশুদ্ধ বাংলায় কথাবার্তা কয়। এই ফাঁকে স্যার আরেকবার তামাক দিতে বললেন। হুকো টানতে টানতে বললেন, বাংলা ভাষার মধ্যে যে পরিমাণ এলিট, মাস, গ্যাপ এইরকম দুনিয়াতে অন্য কোনো ভাষার মধ্যে খুঁজে পাইবেন কিনা সন্দেহ। আধুনিক বাংলা ভাষাটা ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা সংস্কৃত অভিধান দেখা দেখা বানাইছে। আসল বাংলা ভাষা এইরকম আসিল না। আরবি ফার্সি ভাষার শব্দ বাংলা ভাষার লগে মিশা ভাষার একটা স্ট্রাকচার খাড়া হয়েছিল। পলাশীর যুদ্ধের সময়ে কবি ভরতচন্দ্রের রচনায় তার অনেক নমুনা পাওয়া যাইব। ব্রিটিশ শাসন চালু হইবার পরে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা আরবি ফার্সি শব্দ ঝাঁটাইয়া বিদায় কইরা সেই জায়গায় সংস্কৃত শব্দ বইটা থুইছে। বাংলা ভাষার চেহারা কেমন আসিল পুরানা দলিলপত্র খুঁজে দেখলে কিছু প্রমাণ পাইবেন। আমি বললাম, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা যে গদ্য রীতিটা চালু করেছিলেন সেটা তো স্থায়ী হতে পারেনি। বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ পর্যন্ত এসে বাংলা গদ্যের মধ্যে ব্যাপক পরিবর্তন এবং রূপান্তর ঘটে গেছে। পরিবর্তন তো হইছে, কিন্তু কিভাবে হইছে এটা দেখন দরকার। আমি জানতে চাইলাম কিভাবে পরিবর্তনটা হয়েছে। স্যার বললেন, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতেরা ভাষার স্ট্রাকচারটা খাড়া করেছিলেন, তার লগে ভগীরথী পাড়ের ভাষার মিশ্রণে আধুনিক বাংলা ভাষাটা জন্মাইছে। আধুনিক বাংলা বঙ্গ সন্তানের ঠিক মুখের ভাষা না। লেখাপড়া শিক্ষা লায়ক হইলে তখনই এই ভাষাটা তার মুখে আসে। স্যার অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছিলেন। নিচে গাড়ির হর্ন শোনা গেল। তিনি তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। আমাকে মেহমানরা বুঝিয়ে আইলেন। আমি বললাম, স্যার আমি এখন যাই। স্যার বললেন, যাইবেন কই, বয়েন, আপনিও একলগে সাইডটা খাইয়া যাইবেন। আমি গায়ের ময়লা কাপড় চোপড় দেখিয়ে বললাম, এই জামা কাপড়ে ভারতীয় হাইকমিশনারের সামনে যাওয়া ঠিক হবে না। স্যার বললেন, মৌলভী আহমেদ সাফা, আপনার মুখে এই প্রথম শুনলাম আপনিও জামা কাপড়ের কথা চিন্তা করেন। আমি চলে এলাম। স্যার আর পিড়াপিড়ি করলেন না। কিছুদিন পরে স্যার বাড়িতে গেলাম। স্যার একা ছিলেন। তাকে খুব খুশি খুশি মনে হচ্ছিল। কয়েকদিন থেকে একটা ব্যাপার নিয়ে পণ্ডিতদের মধ্যে জবর বিতর্ক চলছিল। বিষয়টি ছিল সেকুলারিজম। সেকুলারিজমের বাংলা প্রতিশব্দ কেউ কেউ ইহজাগতিকতা বলে দাঁড় করাতে চেষ্টা করছিলেন, কিন্তু এই প্রতিশব্দের মধ্যে সেকুলারিজমের আসল স্বরূপ প্রকাশ পায়নি বলেই আমার ধারণা। তাই স্যারকে জিজ্ঞেস করলাম, সেকুলারিজম কি? স্যার বললেন, ইউরোপীয় রেনেসার আগে খ্রিস্টান জগৎ মনে করত মরণের পরে যে অনন্ত জীবন অপেক্ষা কইরা আছে এটা হইল আসল জীবন। দুনিয়ার জীবন তার আপেন্ডেজ মাত্র। খ্রিস্টানগো শিল্প সাহিত্য সবখানেই পরকালের মহিমা কীর্তন করা হইত। যীশু খ্রিস্ট তো এই নশ্বর দুনিয়াতে ভেল অফ টিয়ার্স কইরা গেছেন। এই দৃষ্টিভঙ্গিটা একদিনে, এক মাসে বা এক বছরে পাল্টায় নাই, অনেক দিন লাগছে। রেনেসার সময়ে যখন ধীরে ধীরে জীবনের একটা ডেফিনেশন তৈরি হয়েছিল তখন পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টায় গেল। রেনেসার আগে পরকালটাই আসিল সব, রেনেসার পরে এই দুনিয়াটাই সব, পরকাল কিছুই নাই। আমি বললাম, সব ধর্মেই তো অনন্ত জীবনের প্রতিশ্রুতি রয়েছে। ইসলাম ধর্মেও পরকালের ভূমিকাকে বড় করে দেখানো হয়েছে। স্যার বললেন, ইসলাম ধর্মের সঙ্গে অন্য ধর্মের একটা বড় পার্থক্য এইখানে যে ইসলাম ধর্মেও পরকালের গুরুত্ব স্বীকার করা হয়েছে, কিন্তু ইহকালের গুরুত্ব অস্বীকার করা হয় নাই। দুনিয়া ওয়াল আখিরাতের কথা ইসলামে যেভাবে বলা হয়েছে অন্য কোনো ধর্মে সেরকম নাই। তিনি বললেন, ইন্ডিয়ার কথাই ধরেন না কেন, এইখানে যত কাব্য লেখা হয়েছে, যত স্থাপত্য, যত ভাস্কর্য কীর্তি তৈরি হয়েছে, তার লক্ষ্য আছিল দেবতার সন্তোষ সাধন। মানুষের ভোগ, উপভোগ, আনন্দের কথা প্রসঙ্গক্রমে বলা হইল মূল গতিমুখ আছিল দেবতাদের সন্তুষ্ট করা।
এই জিনিসটা বাংলা সাহিত্যেও দেখতে পাইবেন। ভরতচন্দ্র 18 সেঞ্চুরিতে অন্নদামঙ্গল কাব্য দেবীর আদেশে দেবীর পূজা প্রচলন করার উদ্দেশ্যে লিখতে বইছিলেন। মুসলমানেরা এই দেশে আইসা মসজিদ এবং অন্যান্য ধর্মস্থান সুন্দর করিয়া বানাইছে। এই কথা যেমন সত্য, তেমন বাস করবার ঘরটাকেও সুন্দর করিয়া বানাইতে ভুল করে নাই। এই জিনিস আপনি এনশিয়েন্ট ইন্ডিয়াতে পাইবেন না। সেকুলারাইজেশন ইফেক্ট অফ ইসলাম অন ইন্ডিয়া ওয়াজ রিয়েলি ইনরমাস। এই কথা এখন অনেকে মাইনা নিবার চায় না। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর নাতি ক্ষুদ্র একটি পুস্তিকা লিখেছিলাম। ওতে কিছু নতুন কথা সাহস করে বলেছিলাম। লেখাটির বক্তব্য নিয়ে ঢাকা এবং কলকাতার পণ্ডিতদের মধ্যে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকে আমার সঙ্গে একমত হয়েছিলেন, অপরদিকে আমার মতের বিরোধিতা যারা করেছিলেন তাদের সংখ্যাও অল্প ছিল না। আমার ইচ্ছে ছিল রাজ্জাক স্যার আমার লেখাটি সম্পর্কে কি ধারণা পোষণ করেন একসময় গিয়ে জেনে নেব। নানা কাজে ব্যস্ত থাকতে হয়। স্যারও থাকেন অনেক দূরে, কখন বাসায় থাকেন তারও ঠিক নেই। নানা মানুষ তাকে ধরে নানা জায়গায় নিয়ে যায়। যা হোক, এক সন্ধ্যায় স্যারের বাড়িতে গেলাম। তিনি সিঙ্গাপুর থেকে কয়েকদিন হলেও চিকিৎসা সেরে এসেছেন। আমাকে দেখা মাত্রই স্যার টেবিল থেকে বঙ্কিমের ওপর আমার লেখা বইটি হাতে তুলে নিয়ে বললেন, এই যে আপনার লেখা। আমি একটুখানি বিস্মিত হয়ে বললাম, স্যার আমি তো আপনাকে বইটা দিতে এসেছি, আপনি কিভাবে পেলেন? তা বললেন, আপনি দেওয়ানের আগেই পাইছি। আমি জানতে চাইলাম, তার লেখাটি পড়েছেন? আমি অপেক্ষা করছিলাম তার মতামত জানার জন্য। স্যার এভাবে কথা শুরু করলেন, একটা কবিতা আছে না, আমি থাকি ছোট ঘরে বড় মন লয়ে, নিজের দুঃখের অন্ন খাই সুখী হয়ে। বঙ্কিমের ব্যাপারে জিনিসটা হইল একেবারে উল্টা, অর্থাৎ আমি থাকি বড় ঘরে ছোট মন লয়ে। এর উপরে আপনার সময় নষ্ট করার প্রয়োজন ছিল না। আপনি তো অঢেল ক্ষমতা, অপাত্রে নষ্ট করলেন কেন? ইচ্ছা করলে অন্য কাম করবা পারেন। একজন লেখক হিসেবে বঙ্কিমের চাপিয়ে দেয়া ধারণার প্রতিবাদ করার প্রয়োজনীয়তা আমি অনুভব করেছি। এই কথা স্যারকে বারবার করে বুঝিয়ে বলেও সন্তুষ্ট করতে পারলাম না। কয়েক বছর পরে একটা জিনিস আমি লক্ষ্য করে আসছি, আমার কোনো লেখা যদি স্যারের মনোভূত না হয়, স্যার সেই রচনা সম্পর্কে কোনো মন্তব্যই করেন না। সেলফ থেকে টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস নিয়ে আলোচনা করতে শুরু করেন। এই উপন্যাসে যুদ্ধের দৃশ্য কত নিপুণভাবে বর্ণিত হয়েছে। মানব চরিত্রের গভীরে ডুব দিয়ে টলস্টয় কত বিশদভাবে ছোট বড় চরিত্র বিকশিত করে তুলেছেন। নিসর্গ দৃশ্য, নরনারীর প্রেম, এসব টলস্টয় যত মুন্সিয়ানা সহকারে এঁকেছেন, জগতের কোনো লেখকের সঙ্গে তার তুলনা চলে না। অনেকবার কথাবার্তার মাঝখানে উঠে গিয়ে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি টেনে নানা দিক সম্পর্কে কথাবার্তা বলেছেন। বছরখানেক আগে একবার বলেছিলেন, টলস্টয়কে যদি সামন্ত সমাজের ক্রিটিক হিসেবে ধরা হয়, তাহলে সলজেনিৎসিনকে বলতে হবে কমিউনিস্ট সমাজের ক্রিটিক। বঙ্কিমের ওপর কথা বলতে গিয়ে আজও স্যার টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিসের ওপর এন্টার কথাবার্তা বললেন। সেদিন ঘরে ফেরার সময় আমার মনে আচমকা একটা নতুন চিন্তা এলো। স্যার দীর্ঘদিন ধরে আমাকে টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস উপন্যাস সম্পর্কে এত আগ্রহী করার চেষ্টা করছেন কেন? আমি নিজেকেই প্রশ্ন করলাম, তার পেছনে স্যারের কি কোনো উদ্দেশ্য আছে? তখনই মনের ভেতর থেকে জবাব পেলাম, স্যার বোধ করি চান যে আমি ওয়ার অ্যান্ড পিসের মতো কোনো বড় কাজ করার চেষ্টা করি না কেন। এইরকম একটি বড় উপন্যাস রচনা করার দম আমার আছে কিনা জানি না। আমার ধারণা সঠিক কিনা পরখ করার জন্য একদিন স্যারের কাছেই সরাসরি প্রশ্ন করে বসলাম, স্যার আপনি কি চান ওয়ার অ্যান্ড পিসের মতো একটি বড় উপন্যাস লেখার কাজে আমিও হাত দেই? স্যার সোজাসুজি আমার দিকে ভালো করে তাকালেন। এতদিনে বুঝবার পারছেন। রাজ্জাক স্যার আমার সঙ্গে কখনো আমার রচনার ভালো মন্দ কোনো কিছু আলোচনা করেননি। অন্যের মুখে শুনেছি আমার লেখা তিনি পছন্দ করেন। তারিফ শুনতে কার না ইচ্ছে হয়। আমি একাধিকবার জানতে চেয়েছি, স্যার আমার লেখা আপনার কেমন লাগে? স্যার জবাব দিয়েছেন, না বাবা, আপনি গো লেখার ভালো মন্দ এখনো কইবার পারুম না।
লেখার ক্ষমতা আছে, লেখা যান, নিজের খুশিতে লিখবেন, অন্য মাইনসে কি কইব এই দিকে তাকাইয়া কিছু লিখবেন না। স্যারের ও ধরনের জবর শোনার পর তার মতামত জানার সাহস হয়নি। আমি কিন্তু স্যারকে হুমায়ুন আহমেদের প্রথম দিককার রচনার তারিফ করতে শুনেছি। একাধিকবার তিনি আমার কাছে বলেছেন হুমায়ুনের লেখার হাতটি ভারী মিষ্টি। পরবর্তীতে হুমায়ুন প্রসঙ্গ উত্থাপন করলেও উচ্চবাচ্য কিছু করতেন না। জার্মানি কবি গেতের অমর কাব্য ফাউস্টের অনুবাদে আমি মন দিয়েছিলাম। সেই সময় তার একটা অংশ মাসিক সমকালে প্রকাশিত হয়েছিল। সেই অংশটুকু স্যারকে দেখিয়েছিলাম। স্যার একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। আমার অনুবাদটির কথা কত মানুষকে যে বলেছিলেন তার হিসেব নেই। যে ধরনের কাজে অমানসিক পরিশ্রমের প্রয়োজন হয় সে ধরনের কাজ করার প্রেরণা আমাদের সমাজ থেকে সংগ্রহ করা একরকম অসম্ভব। এখানে একজন বড় কাজ করলে উৎসাহ দেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না। আমাদের সমাজে গুণগ্রহীতার পরিমাণ নিতান্তই সংকুচিত। সুরুচি সম্পন্ন সংস্কৃতবান অধিক মানুষ আমাদের সমাজে সত্যি সত্যি বিরল। অবশ্য সম্প্রতিকালে অবস্থানটা কিছু কিছু পাল্টাতে আরম্ভ করেছে। রাজ্জাক স্যার যদি আমাকে অনুবাদ কর্মটা শেষ করার জন্য বারবার তাগাদা না দিতেন, হয়তো আমি এরকম একটি শ্রমসাধ্য কর্মে দীর্ঘকাল চেষ্টা প্রযত্ন এবং শ্রম ব্যয় করতে পারতাম না। একা রাজ্জাক স্যার অনুপ্রাণিত করেছিলেন এ কথা বলাও সঠিক হবে না, আরও অনেকেই উৎসাহিত করেছিলেন। রাজ্জাক স্যারের সঙ্গে অন্য কারো তুলনা চলতে পারে না। কাজটি যখন শেষ করে আসছিলাম সে সময়ে আমার হাতে বিশেষ টাকা পয়সা ছিল না। তিনি সময়ে অসময়ে টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করেছেন। তিনি আমার রচনাটির যেভাবে প্রশংসা করেছিলেন চাইতেন অন্যেরাও সেভাবে অনুবাদটিকে গ্রহণ করুন। সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ তাঁর বাড়িতে হামেশা যাওয়া আসা করতেন। আমি উপস্থিত থাকলে আমাকে ফাউস্টের অনুবাদ পাঠ করে শোনাতে নির্দেশ দিতেন। এই ভদ্রলোকদের কেউ কেউ মেপে মেপে প্রশংসাও করতেন, বলতেন বেশ হচ্ছে, শুনতে একটু খারাপ শোনাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। দু একবার এভাবে রচনা পাঠ করার পর আমার বুঝতে বাকি রইল না এই ভদ্রলোকেরা আমার রচনার প্রশংসা করেন এই কারণে নয় যে আমার রচনাটি তাদের কাছে সত্যি সত্যি ভালো লেগেছে। স্যারকে খুশি করার জন্যই তাঁরা প্রশংসার কথাগুলো বলতেন। তারপর থেকে স্যার কাউকে রচনা থেকে পড়ে শোনাতে বললে আমি ভয়ানক বিরক্ত হতাম, মনে মনে চটে যেতাম, নানা রকম অছিলা করে এড়িয়ে যেতে চেষ্টা করতাম। একদিন সন্ধ্যাবেলা স্যার আমাকে বললেন, আপনি আমার ওইখানে কাল বিয়ানবেলা একবার আইবেন, নাস্তা আমার ওখানেই খাইবেন। পরের দিন সকালবেলা আমি গিয়ে দেখি অনেক হোমরা চোমরা ব্যক্তি হাজির হয়েছেন। সৈয়দ আলী হাসান, মোস্তফা নুরুল ইসলাম, ডক্টর জিল্লুর রহমান সিদ্দিকী, সর্দার ফজলুল করিম, আরও কে কে ছিলেন নাম মনে পড়ছে না। তার আমাকে অর্থনীতিবিদ ডক্টর মোশাররফ হোসেনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে জানালেন মৌলভী আহমদ সাফা ফাউস্ট অনুবাদ করছে এবং অনুবাদ খুব ভালো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ডক্টর মোশাররফ বড় বড় চোখ পাকিয়ে এমনভাবে ইন্টারেস্টিং শব্দটা উচ্চারণ করলেন, শুনে আমার পিত্তি চলে গেল। এই ধরনের বিলেত আমেরিকা ফেরত ভদ্রলোকেরা নাসিক্য ধ্বনিতে এমনভাবে বাংলা উচ্চারণ করেন, শুনে আপনার মনে হবে তিনি বাংলা বলতে একেবারে অভ্যস্ত নয়। যেহেতু ইংরেজি বললে আপনি বুঝবেন না, তাই দয়া করে আপনার সঙ্গে মাতৃজবানে কথা বলছেন। আমি মনে মনে ঠিক করে নিলাম এই মুহূর্তে একটা ফয়সালা করে নেওয়া উচিত। টেবিলে স্তূপকৃত খাদ্যবস্তু গলদ্ধকরণ হওয়ার পরে স্যার অবশ্যই আমাকে অনুবাদ পাঠ করে শোনাবার নির্দেশ দেবেন। যে ভঙ্গিতে ডক্টর সাহেব ইন্টারেস্টিং শব্দটা উচ্চারণ করলেন, সেরকম প্রশংসা বাক্য যদি আমাকে হাজেরান মজলিসের কাছ থেকে শুনতেও হয়, সেসব গুরুপাচ্য জিনিস আমার পক্ষে হজম করা সহসাধ্য হবে না। তাই ভাবলাম ভোজন পর্ব সমাধা হওয়ার পূর্বে এমন কিছু করে ফেলা উচিত যাতে করে রচনা পাঠ আপন থেকেই স্থগিত হয়ে যায়। আমি ডক্টর মোশাররফকে জিজ্ঞেস করলাম, আপনি আমার দিকে একটু তাকান। তিনি আমার দিকে তাকালে আমি প্রশ্ন করলাম, আপনি জীবনে কি গেতে কিংবা তার কাব্য ফাউস্টের নাম শুনেছেন? ডক্টর মোশাররফ ঘাড় চুলকে আমতা আমতা করে বললেন,
হ্যাঁ, শুনে থাকবো। আমি বললাম, আর কিছু জানেন? তিনি বললেন, মনে মনে কিছু কিছু তো। আমি তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললাম, আপনি ইন্টারেস্টিং শব্দটা যেভাবে প্যাট্রোনাইজ টোনে উচ্চারণ করলেন, আমি নিশ্চিত যে এ ব্যাপারে আপনি কিছুই জানেন না। আমাকে সেদিন আর রচনা পাঠ করতে হয়নি, সে কথা বলাই বাহুল্য। এখনো ডক্টর মোশাররফের সঙ্গে দেখা হলে ভালো মন্দ জিজ্ঞেস করেন। আমার ধারণা সেদিনের সে ব্যাপারটি তার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হয়নি। এখানে প্রতিষ্ঠা সম্পন্ন কাউকে সালাম দিলে সালামটা তার প্রাপ্য বলে ধরে নেন, এবং যিনি সালাম দেন তাকে বেশিরভাগ ক্ষেত্রেই নিতান্তই ছোট লোক বলে ধরে নেওয়া হয়। অনেক কাঠখড় পোড়ানোর পর ফাউস্ট গ্রন্থটির অনুবাদ যখন শেষ করলাম, আমি সত্যি সত্যি মুশকিলে পড়ে গেলাম। যতকাল কাজটা শেষ হয়নি, মনে মনে ধারণা পোষণ করে আসছিলাম মহান একটি বিদেশি কাব্য আমি বাংলা সাহিত্যে পাঠকদের কাছে নিয়ে আসছি। অনেক জ্ঞানীগুণী মানুষ আমার অনুবাদে তারিফ করেছেন। স্বভাবতই আমার মনে একটি গর্ববোধ জন্ম নিয়েছিল। রচনাটা যখন শেষ করলাম, দেখা গেল কোনো প্রকাশকই রচনাটিকে ছেপে বের করতে রাজি নন। যে সকল প্রকাশক আমার যে কোনো গদ্য রচনা এক সংস্করণের রয়্যালিটির টাকা অগ্রিম শোধ করে প্রকাশ করতে কুণ্ঠিত হন না, তারাও বললেন এই বই বাজারে বিক্রি হবে তার কোনো সম্ভাবনা নেই, সুতরাং তারা ছাপতে পারবে না। এই অনুবাদ কর্মটা সম্পন্ন করতে আমার 12 বছর লেগেছে। পাণ্ডুলিপির বোঝা হাতে করে প্রকাশকের ঘর থেকে ফিরে আসার সময় আমার মনে হতো 12 বছরের বিফল শ্রম আমার কাঁধে পর্বতের মতো ভারী হয়ে চেপে বসেছে। যে সকল বই প্রকাশকেরা সচরাচর ছাপে না, সে সকল মানসম্পন্ন রচনা বাংলা একাডেমি প্রকাশ করে থাকে। আমি বাংলা একাডেমি শরণাপন্ন হলাম। একাডেমির তৎকালীন আমলা মহাপরিচালক আমাকে যেভাবে পত্রপাঠ বিদায় করেছিলেন, সেই ঘটনাটি আমার মনে বিষাক্ত ক্ষতের মতো চিরদিন জেগে থাকবে। অথচ বাংলা একাডেমি আরেক ভদ্রলোককে শেক্সপিয়রের একটি নাটক অনুবাদ করার জন্য 1.25 লক্ষ টাকা অগ্রিম প্রদান করেছিল। স্যারের বাড়িতে যেতে আমি বিব্রত বোধ করছিলাম। তিনি প্রকাশক পাওয়া গেল কিনা সেই সংবাদ জানতে চাইতেন। আমি জবাব দিতে পারতাম না। আমার হাতে তখন টাকা পয়সাও ছিল না। বেঁচে থাকা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। আমার করুণ মলিন মুখ দেখে স্যার পাছে আমাকে করুণা করেন, সেই ভয়ে স্যারের বাড়িতে যাওয়া অনেক কমিয়ে দিয়েছিলাম। স্যার আমার মনোবেদনার কথা জানতেন। ফাউস্ট সম্পর্কে আর কোনো কিছু জিজ্ঞেস করতেন না। আমিও আর সে প্রসঙ্গ উত্থাপন করতাম না। একদিন স্যার আমাকে ডেকে পাঠালেন। আমি গেলে তিনি বললেন, কাল আমি আলিয়া হোসেনের কাছে গেছিলাম, আপনি আর ফাউস্টের ব্যাপারে কথাবার্তা কইছি। আপনিও যদি সময় পান একবার যাইয়েন। আলী হাসান আমারে কথা দিছেন এই জার্মান অ্যাম্বাসেডরের লগে কথাবার্তা কইয়া দেখব। স্যারের কথা মতো আমি একবার সৈয়দ আলী হাসান সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম। তখন তিনি জিয়াউর রহমানের সাবেক উপদেষ্টা। আমি কোনোদিনই সৈয়দ সাহেবের প্রীতিভাজন ছিলাম না, তবু আমি অবাক হলাম এই কারণে যে তিনি আমাকে অত্যন্ত স্নেহের সঙ্গে গ্রহণ করলেন আর বললেন, রাজ্জাক স্যার বলেছেন তোমার ফাউস্টের অনুবাদটা খুব ভালো হয়েছে। আমি জার্মান অ্যাম্বাসেডরের সঙ্গে একটুখানি আলাপ করেছি, পরে আলাপ করে কি হলো তাকে জানাবো। দিন 15 পরে স্যার আমাকে আবার ডাকলেন। আমি যখন স্যারের বাড়িতে গেলাম, দেখি স্যার বাইরে যাওয়ার জন্য তৈয়ার হচ্ছেন। আমাকে দেখে বললেন, মৌলভী আহমেদ সফা, আমি এক জায়গায় যাইবার লইছি, বেশি সময় হইব না। জার্মান অ্যাম্বাসেডরের লোকে সৈয়দ আলী হাসান সাহেবের কথা হইছে। জার্মান অ্যাম্বাসেডর কইছেন আপনার বই ছাপানোর সব খরচ ওরা বিহার করব। আমি আলী হাসান রে একটা ভূমিকা লিখা দিবার কথা কইছি। স্যারের কথা শুনে আমি ভীষণ উৎফুল্ল হয়ে উঠেছিলাম, কিন্তু যখন শুনলাম তিনি সৈয়দ আলী হাসানকে ভূমিকা লিখতে বলেছেন, আমার মনটা বিশ্রী রকম খারাপ হয়ে গেল। স্যারের ওপর আমার ভীষণ রাগ হলো। আমি 12 বছর অমানসিক পরিশ্রম করে অনুবাদ কর্মটি সম্পন্ন করেছি। স্যার আমার মতামত না জেনে সৈয়দ আলী হাসান সাহেবকে ভূমিকা লেখার প্রস্তাব দিয়েছেন।
এটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলাম না। সেদিন স্যারকে কিছু না বলে চলে এসেছি। ঘরে এসে ব্যাপারটা গভীরভাবে চিন্তা করে দেখেছি। স্যার আমার ভালো চান, তাই আপনা থেকে উপযাচক হয়ে সৈয়দ আলী হাসান সাহেবের কাছে প্রস্তাব করেছেন, তাকে রাজি করিয়েছেন। এখন আমি যদি রাজি না হই, স্যার মনে মনে চোট পেয়ে যাবেন। সে রাতে ঘুমোতে আমার অনেক কষ্ট হয়েছে। যে অনুবাদটি করতে আমার 12 বছর ব্যয় করেছি, সে বইটির জন্য অন্য কেউ 2.5 ঘন্টায় 2.5 পৃষ্ঠার ভূমিকা লিখে দেবেন, সেটি কবুল করার চাইতে আমার ডান হাত কেটে ফেলা অনেক সহজ ছিল। স্যারকে পরদিন গিয়ে জানিয়ে দিয়েছিলাম আমি আরও কিছুদিন অপেক্ষা করব, যদি বইটি অন্য কোনোভাবে প্রকাশ করা যায়। আমার আপত্তি কোথায় স্যার নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। তিনি হুকোর নলটা মুখে দিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ছোট একটা নিঃশ্বাস ফেলে বললেন, আপনার উপকার করা অসম্ভব। আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠরা যেভাবে আমাদের উপকার করতে চান, আমরা পরবর্তী প্রজন্মের তরুণরা যেভাবে উপকৃত হতে চায়, তার মধ্যে বিস্তর ফারাক। সেদিন খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। পরবর্তীকালে আমার পক্ষে ফাউস্ট প্রকাশ করা সম্ভব হয়েছিল। এমনকি কলকাতাতেও একটি এডিশন প্রকাশিত হয়েছিল। জার্মান অ্যাম্বাসির অর্থানুকূলে ঢাকার এডিশনটি প্রকাশিত হয়েছিল। কলকাতার এডিশনটির ব্যয়ভার বহন করেছিলেন কলকাতার জার্মান কনসুলার জেনারেল। স্যারের বিষয়ে লিখতে গিয়ে আমার ব্যক্তিগত প্রসঙ্গ যথাসম্ভব এড়িয়ে যেতে চেষ্টা করেছি, তথাপি ফাউস্টের বিষয়টি আমি বাদ দিতে পারলাম না। এই নাতি ক্ষুদ্র রচনাটিতে আমার পক্ষে যতদূর সম্ভব প্রফেসর রাজ্জাকের মতামতসমূহ তুলে ধরার চেষ্টা করেছি। উনি যেভাবে কথা বলেছেন, আমি যেভাবে সেগুলো প্রকাশ করেছি এমন দাবি করতে পারবো না। একটা ফারাক অবশ্যই থেকে গিয়েছে, সে ব্যাপারে অবশ্যই আমি সজাগ। স্মৃতি থেকে তুলে আনার সময় তার মতামত এবং ব্যক্তি হিসেবে তার যথাযথ উপস্থাপন করা সম্ভব হয়নি। আমার যেটুকু সাধ্য আমি করেছি। এ পর্যন্ত আমি রাজ্জাক সাহেবের কথা বলেছি। তার সম্পর্কে আমার আরও কিছু কথা আছে, সেগুলো পরবর্তীতে বলার চেষ্টা করছি। স্যার সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা করে আসার পর বেশ কয়েকবার যাওয়া হলো। তার চোখে মুখে পানি নেমেছে। একটানা কথা বলতে গেলে হাঁপিয়ে ওঠেন। উঁচু চেয়ার থেকে ঝুঁকে টেবিলের ওপর বইপত্র পড়ার সময় তাকে একটি শিশুর মতো দেখায়। নানান কথা জিজ্ঞেস করে স্যারকে কষ্ট দিতে ভীষণ খারাপ লাগে। ইদানিং স্যারের মধ্যে নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কথা বলা শুরু করলে থামতে চান না, একটানা কথা বলতে থাকেন। আগে কথা বলার সময় উইট ঠিকরে বেরিয়ে আসতো, হালে সে জিনিসটি বিশেষ লক্ষ্য করা যাচ্ছে না। স্যার তার স্মৃতির ভাণ্ডে যত কথা জমা হয়ে আছে সব উজাড় করে দিতে পারলেই যেন বেঁচে যান। আগে স্যার হিসেব করে কথা বলতেন, কেউ আহত হচ্ছে কিনা, সমাজের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, আগুপাছু নানা রকম ভেবে তার মতামত প্রকাশ করতেন। বর্তমান সময়ে তিনি তার সঞ্চিত কথা নিঃশেষ করে ফেলার একটা নেশা যেন তাকে পেয়ে বসেছে। বোধহয় তিনি উপলব্ধি করতে পারছেন তার সময় দ্রুত শেষ হয়ে আসছে। তাই তিনি যাদেরকে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য মনে করেন, তাদের কাছে অভিজ্ঞতার কথা, উপলব্ধির কথা, চিন্তার কথা প্রকাশ করে স্বস্তি অনুভব করেন। তবে একটা কথা, যাদেরকে তিনি নির্ভরযোগ্য মনে করেন না, তাদের কাছে কদাচিৎ মুখ খুলে থাকেন। খুব চাপাচাপি করা হলে মুখের ওপর বলে বসতে তার বাধে না, আমার শরীর ভালো না, কথাবার্তা বিশেষ কইবার পারুম না। তারপর তিনি একটা বই টেনে নিয়ে তাতে ডুবে যান। এই ধরনের পরিস্থিতিতে হাজার চেষ্টা করেও তার মুখ থেকে একটা শব্দ বের করা অসম্ভব। এক শুক্রবার বেলা 11টার দিকে আমি এবং ওবেই জাগিরদার সাহেব তাদের সামনে গেলাম। জাগিরদার সাহেবের নাম বলায় তার চিনতে পারলেন। স্যার তাড়াতাড়ি বাঁধানো দাঁতগুলো মুখের ভেতর পুরে দিয়ে টিপে টুপে ঠিক করে মাড়িতে বসালেন। কথাটা শুরু হলো রাজনীতিবিদদের জীবিকা নিয়ে। স্যার হোসেন শহীদ সরোয়ার্দির প্রসঙ্গ স্থাপন করলেন। তিনি বলতে থাকলেন, শহীদ যাগুলোকে চলাফেরা করতেন, যেমন ধরেন শরৎ বোস, সে সময়ে তার
ইয়ারলি ইনকাম আসিল 25-30 লাখ টাকার মতো। বিধানরাও মোটা আয় করতেন। সরওয়ার্দির সেই রকম কোনো বাধা পড়া ইনকাম আসিল না। বাধ্য হইয়া তার চাঁদার টাকার উপর ডিপেন্ড করতে হইত। বাংলাদেশ সহনের পর একবার আমাদের তমুদ্দিন সাহেব কইলেন, এই দেশে আর পলিটিক্স করুন না। আমি কইলাম, পলিটিক্স যে করবেন না বললেন, বলবেন কিভাবে? আপনার একটা ওকালতি সনদ আছে, আমার তো মনে হয় না আপনি কোনোদিন কোর্টে গেছেন। এই কথা যদি কামাল হোসেন কইতেন তাহলে একটা কথা আছিল, কামাল হোসেনের হাফ এ ডজন অপশন আছে। ইচ্ছা করলে তিনি বিদেশে গিয়া প্র্যাকটিস করতে পারেন, ইউনিভার্সিটিতে পড়াইতে পারেন, কিন্তু আপনারা মুখে কইলেও পলিটিক্স আবার পারবেন না। আমি প্রশ্ন করলাম, স্যার আপনি বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ছিলেন, এই বিশ্ববিদ্যালয়ে আপনার সঙ্গে এমন কারো পরিচয় হয়েছিল যা স্মৃতি যত দিন বেঁচে থাকবেন অনুরাগ সহকারে লালন করবেন? স্যার বললেন, আমি মনিরের নাম কমু। আমি অধিকতর নিশ্চিত হবার জন্য বললাম, আপনি কি মনির চৌধুরী সাহেবের কথা বলছেন? আর বললেন, হ। মনিরের মতো মানুষ আমি খুব কম দেখছি। তার মধ্যে হিংসা বিদ্বেষের কোনো লেশ কোনোদিন দেখি নাই। অত্যন্ত উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ আছিলেন মনির। আমি স্যারের চোখ মুখের দিকে তাকালাম। তার চোখের কোণায় পানি চিকচিক করছে। কিছুক্ষণ কথা বলতে পারলেন না, একটু থেমে আবার শুরু করলেন। একসময় আমি আর মনির দুইজনে আজিমপুরের দুটি ইউনিভার্সিটির ফ্ল্যাটের কাছাকাছি থাকতাম। একদিন বিয়ানবেলা বাজার থেকে ফেরার পথে আমার ফ্ল্যাটে আয়সা চুপ করে বসলো। অনেকক্ষণ কথা কয় না। আমি যে গেলাম, কি হইছে? অনেকক্ষণ চুপ করে থাকুনের পর কইল, গত রাইতে লিলি মানে বেগম মনির চৌধুরী আমারে কইল, তুমি যদি রাজ্জাক স্যারের মতো এবার চাও, তোমার বিয়াকরণ ঠিক হয় নাই। স্যার বললেন, আমি বললাম, ঠিকই তো কইছে, সকালে তোমার আমার এখানে আসা দরকার কি? এমনি তো প্রতিদিন ইউনিভার্সিটি দেখা হয়। তার স্মৃতি হাতড়ে মনির চৌধুরীর বিষয়ে বলছিলেন, লিবারেশন ওয়ারের সময় একদিন আমার ভাইস্তা আবুল খায়ের মনিরের লগে দেখা করবার গেছিল। মনির অনেক মানুষের লগে কথা কইতে আসিল। আবুল খায়ের দেখাই কইল, তুমি অপেক্ষা করো। সকলে যখন চইলা গেল, মনির আবুল খায়ের জিগাইল, কেমন আছো? আবুল খায়ের হেসে জবাব দিল, ভালা। মনির কইল, আচ্ছা যাও। মনিরের সেন্স আসিল ভয়ঙ্কর ক্ষীণ। কোথায় আছে কিভাবে আছে যদি জানা লইত, আর্মি টর্চারের মুখে বইলা দেওয়ান অসম্ভব না। এই কথা চিন্তা কইরা মনির তার কাছে আর কিছু জিগায় নাই। মনির অ্যান্ড মোর্তাজা দে ডাইড ফর প্রিন্সিপাল। ইচ্ছা করলেই তারা বাঁচতে পারত। আমি অধিকতর স্পষ্ট হওয়ার জন্য জানতে চাইলাম, স্যার আপনি কি বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মোর্তাজার কথা বলছেন? স্যার বললেন, হ। মোর্তাজা উচ্চ শ্রেণীর চরিত্রের অধিকারী আছিল। হ্যাঁ, তার বউরে কইয়া রাখছিল, আমি যদি কোন বিপদে পড়ি তুমি সোজা স্যারের কাছে চলে যাইবা। তারপর স্যার মুক্তিযুদ্ধের সময়ের আরেকটি ঘটনা উল্লেখ করলেন। আমার অ্যাকাউন্ট আছিল স্টার্ন ব্যাংকে। ইউনিভার্সিটি থেকে মাইনার চেকটা নিয়ে আমি মাখনের কাছে দিলাম। মাখন টাকাটা তুইলা আমার হাতে দিল। আমি নিশ্চিত হওয়ার জন্য জানতে চাইলাম, স্যার আপনি কি তৎকালীন ছাত্রলীগের নেতা আব্দুল কুদ্দুস মাখনের কথা বলছেন? স্যার বললেন, না না, নুরুল আমিন সাহেবের ছেলে রাজিয়া খানের স্বামী আনোয়ারুল আমিনের কথা কইতেছি। প্রতি মাসে বিশ্ববিদ্যালয়ের চেকটা তার কাছে যাইত। কিরকম রিক্স ঘাড়ে লইছিল চিন্তা করে দেখেন। সবকিছু কাগজপত্রের রেকর্ডেড। জানবার পারলেই নির্ঘাত মৃত্যু। রাজ্জাক স্যার খায়রুল কবিরের প্রসঙ্গ টেনে আনলেন। তিনি সাংবাদিক হিসেবে জীবন শুরু করেছিলেন, পরে ব্যাংকের চাকরিতে যোগদান করেছিলেন। স্যার তার সম্পর্কে এভাবে বলতে আরম্ভ করলেন, আপনারা খায়রুল কবির সাহেবরে সর্বাংশে ভালো মানুষ কইবেন না। তার চরিত্রে এই দিক ওই দিক অনেক আছে, কিন্তু তার কাছে আমি না, শুধু আমার পরিবারের ব্যাপক মানুষ অত্যন্ত ঋণী। সে সময় আমার টাকার ক্রাইসিস, গ্রামে পালাইয়া বেড়াইতে আসি। এরই মাঝে একদিন খায়রুল কবির খোঁজ খবর লইয়া আমার কাছে লোক পাঠাইয়া জানাইলেন, আপনার টাকার প্রয়োজন আছে জানি, তার জন্য আপনি কোনো চিন্তা করেন না, মাসে মাসে টাকা আপনার কাছে আমি পাঠাইয়া দেব, যতকাল দেশ স্বাধীন হয় নাই। খায়রুল কবির সাহেব তার কথা রাখছেন। আমি কথা প্রসঙ্গে জানালাম, আলাউদ্দিন খান সাহেবের ওপর একটি উপন্যাস লেখার সিদ্ধান্ত নিয়েছি। স্যার বললেন, আলাউদ্দিন খান একজন
ঋষি তুল্য মানুষ আছিলেন। আপনি চেষ্টা করলে দেখতে পাবেন। আলাউদ্দিন খান সাহেব এমনিতে বিনয়ী মানুষ আছিলেন, কিন্তু একবার চটলে আর লক্ষ্য আসিল না। ক্ষিতিমোহন সেনের সঙ্গে খান সাহেবের একটা বিষয়ে মিল আছে। রাগা গেলে দুইজনই ভয়ানক হইয়া উঠতেন। রবীন্দ্রনাথ ক্ষিতিমোহন বাবুরে অনেক খোসামদ কইরা শান্তিনিকেতনে রাখছিলেন। ক্ষিতিমোহন বাবু ছাড়া আর সকল মানুষরে রবীন্দ্রনাথ তুমি সম্বোধন করতেন, কিন্তু ক্ষিতিমোহনকে রবীন্দ্রনাথ আপনি সম্বোধন করতেন। ক্ষিতিমোহন বাবু রাজ্ঞে গেলে প্রচণ্ড হইয়া উঠতেন। আশু সেন আছিলেন ক্ষিতিমোহন বাবুর জামাই। যখন জানতে পারলেন আগে আশুবাবু আরেকটা মেম সাহেবরে বিয়া করছিলেন, ক্ষিতিমোহন বাবু জামাইরে খুন করবার লইছিল। কিছুদিন আগে দেশ পত্রিকায় ক্ষিতিমোহন সেনের চিঠিপত্র ছাপাইছে, দেখছেন নি? পড়লে বুঝতে পারবেন মানুষটা কেমন আছিল। আমি বললাম, ক্ষিতিমোহন সেনের কবির চিন্ময়বঙ্গ, ভারতবর্ষের হিন্দু মুসলমানদের যুক্ত সাধনা, এইসব বই আমি পড়েছি। স্যার বললেন, বই পড়ে ক্ষিতিমোহন সেনের সবটা জানা যাইব না। চিঠিপত্রের মধ্যেই মানুষটার আসল পরিচয় পাওয়া যায় বেশি। স্যার বলতে থাকলেন, আমি যত অসাম্প্রদায়িক মানুষ দেখেছি, ক্ষিতিমোহন বাবু এবং তার জামাই আশু বাবুর মতো আর কাউকে দেখি নাই। আশু সেন আসিলেন হাইকোর্টের জজ, পরে ঢাকা ইউনিভার্সিটির ট্রেজারার হয়েছিলেন। এখন যে নোবেল প্রাইজ দড়িধরি করতেছেন অমিত্য সেন, আশু সেন আসিলেন তার বাবা। অমর্ত্য সেন হইল গিয়া ক্ষিতিমোহন সেনের নাতি, বিক্রমপুরের খাঁটি বাঙাল। রাজাক স্যার অত্যন্ত তমিজ সহকারে কাজী মোতার হোসেনের কথা স্মরণ করলেন। লেকচারার হিসাবে মাইনা পাইতেন 120 টাকা, রিটায়ার করার সময়ও কত পাইতেন? 300 টাকার বেশি না। এই নিয়ে তারে কেউ কোনোদিন কথা বলতে শুনে নাই। ইংরেজি বাংলা দুইটা ভাষাতে সুন্দরভাবে পড়াইবার পারতেন। হরিদাস ভট্টাচার্য ফিলোসফির মাস্টার আছিলেন, অগাধ পাণ্ডিত্য। তারও টাকা পয়সার দিকে নজর আসিল না। মাঝে মাঝে হুমায়ুন কবির ভাইবা নিতে আইলে তার বাড়িতে থাকতেন। হরিদাস বাবুরে জর্জ দ্য ফিফথ লেকচার দেওয়ার জন্য ডাকা হইল। তার আগে এই লেকচার দিছিলেন অ্যালডাস হাক্সলি। অ্যালডাস হাক্সলির কথা সকলে কয়। হরিদাস বাবুরে মনে রাখছে কয়জন? আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা উঠালাম। রাজাক স্যার বললেন, শহীদুল্লাহ সাহেব যে বিষয়ে পিএইচডি করেছিলেন, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইংরেজ ভাইস চ্যান্সেলর মনে করতেন শহীদুল্লাহ সাহেবের সে বিষয়ে কাজ করার যোগ্যতা ছিল না। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অন্যবিধ কৃত্যের প্রতি স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করলাম। দেখলাম তিনি সে বিষয়ে বিশেষ আগ্রহী নন। আমরা উঠবার চেষ্টা করছিলাম। স্যার অনেক কথা বলে ফেলেছেন। এরই মধ্যে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, টের পাচ্ছিলাম। কথা বলতে তার হাত ধরে যাচ্ছে। আমাদের খারাপ লাগছিল, আমরা তাকে কষ্ট দিচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে স্যার আবার মুনির চৌধুরীর কথা উঠালেন। ইংরেজ কবি শেক্সপিয়ার বলতে গেলে ব্যাপক জীবনটা লন্ডনে কাটাইছিলেন, তবু তাকে অ্যাবন নদীর পাড়ে সাওয়াল বলতে অনেকে কুণ্ঠাবোধ করেননি। জার্মান কবি গেতে 30-এর কোটায় পা রাখার সময় জন্মভূমি ফ্রাঙ্কফুর্ট ছেড়ে ভাইমারে চলে গিয়েছিলেন। তার 82 বছরের দীর্ঘ জীবনের সবটাই ভাইমারে কেটেছে। তথাপি তাকে মাইন তীরবর্তী ফ্রাঙ্কফুর্টের সাওয়াল বলা হয়। প্রফেসর আব্দুর রাজ্জাককে যদি একমাত্র পরিচয় শনাক্ত করতে হয়, আমার ধারণা ঢাকার পোলা, এর চাইতে অন্য কোনো বিশেষণ তার সম্পর্কে প্রযোজ্য হতে পারে না। তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় জন্মগ্রহণ করেছিলেন। সেটাই তাকে ঢাকার পোলা বলার একমাত্র কারণ নয়। ঢাকার যা কিছু উজ্জ্বল গৌরবের অনেক কিছুই প্রফেসর রাজ্জাকের মধ্যে খুঁজে পাওয়া যাবে। তিনি সব সময়ে ঢাকাইয়া ভাষায় কথা বলেন। ঢাকাইয়া বলিতে যে একজন সুশিক্ষিত রুচিসম্পন্ন ভদ্রলোক মনের গহন ভাব অনুভাব বিভাব প্রকাশ করতে পারেন, এবং সে প্রকাশ কতটা মৌলিক গুণসম্পন্ন হয়ে উঠতে পারে, রাজ্জাক সাহেবের মুখের কথা যিনি শোনেননি কোনো দিন বুঝতে পারবেন না। ঢাকার পুরনো দিনের খাবার দাবার রান্নাবান্না যেগুলো হারিয়ে গিয়েছে অথবা হারিয়ে যাওয়ার পথে,
প্রফেসর রাজ্জাক তার অনেকগুলোই ধরে রেখেছেন। তার বাড়িতে এখনো প্রায় প্রতিদিনই কমপক্ষে একটা দুটো পদ ঢাকার খাবার রান্না করা হয়। খাওয়া দাওয়া, রান্নাবান্না, আচার আচরণের ঢাকাইয়া বৈশিষ্ট্যগুলো প্রফেসর রাজ্জাক এবং তার পরিবার অতি সযত্নে রক্ষা করে আসছেন। নানা দেশের খাবার এবং রান্নাবান্নার প্রতি প্রফেসর রাজ্জাকের বিলক্ষণ অনুরাগ আছে। তার বাড়িতে বিদেশি খাবার রান্না হয় না এমন নয়। যখনই তিনি দেশের বাইরে গিয়েছেন কমপক্ষে এক পদ হলেও রান্না শিখে এসেছেন। ল্যাবরেটরিতে যেভাবে কেমিক্যাল কম্পাউন্ড পরীক্ষা করা হয় সেরকম নীতিমাপা সতর্কতা সহকারে নতুন ভিনদেশি খাবার রান্না করা হয়। তার পরিবারের মহিলারা বিদেশি খাবার পরীক্ষা নিরীক্ষায় একরকম পারদর্শিতা অর্জন করে ফেলেছেন, কিন্তু দেশীয় খাবার, বিশেষ করে পুরনো দিনের খাবারের মর্যাদার জায়গাটি ভিনদেশি খাবার কখনো অধিকার করতে পারেনি। ঢাকার পুরনো দিনের খাবার দাবারের প্রতি তার যে মমত্ববোধ সেটা আমার কখনো অন্ধ ঐতিহ্যপ্রীতি মনে হয়নি। ঢাকার খাবারের কদর তিনি করতেন, কারণ ওগুলো যথার্থই ভালো, উৎকর্ষের দিক দিয়ে পৃথিবীর অন্য যে কোনো দেশের খাবারের সমকক্ষ। ঢাকার খাবার এবং ঢাকার বুলি নয়, শুধু তার চরিত্রের আশে শাঁসে আরও এমন কতিপয় বৈশিষ্ট্য আছে যে কেউ রাজ্জাক সাহেবের সংস্পর্শে এসেছেন নিশ্চয়ই উপলব্ধি করতে সক্ষম হবেন। এই মানুষের জন্ম ঢাকা ছাড়া অন্য কোথাও সম্ভব ছিল না। তার মুখের ভাষা, খাবার এবং পোশাক আশাক সবকিছুর মধ্যে এমন কতিপয় স্থানীয় বৈশিষ্ট্য মূর্ত হয়ে ওঠে, অন্য যে কোনো মানুষের বেলায় সেটা বাড়াবাড়ি মনে হতো। রাজ্জাক সাহেবের বেলায় সেটা মোটেই মনে হয় না, এবং এটাই আশ্চর্যের। তিনি যখন বাজার করতে যেতেন সব সময় লুঙ্গি পাঞ্জাবি পরতেন, কখনো গলায় চাদর থাকতো, কখনো থাকতো না। ইদানিং চলাফেরা করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে, শরীরে কুলোই না। বাড়িতে যতক্ষণ থাকেন গলার দুপাশে একটা গামছা পেঁচিয়ে রাখেন। প্রথম দৃষ্টিতেই তাকে একজন মাঠের কৃষক ছাড়া কিছুই মনে হওয়ার কথা নয়। এই রচনার নানা অংশে তাঁর জ্ঞানবিদ্যার কিছু পরিচয় তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিতদের সঙ্গে তার সম্পর্ক, বিলেত আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে তার কিরূপ সমাদর, সেসব বিষয়েও কিছু কথাবার্তা প্রসঙ্গক্রমে বলা হয়েছে। প্রফেসর রাজ্জাকের চরিত্রের পরিধানযোগ্য বৈশিষ্ট্যটি আমি সবসময় সশ্রদ্ধ বিস্ময়ে লক্ষ্য করে আসছি। সেটি হলো তার নিজের দেশ, সমাজের প্রতি নিঃস্বার্থ অঙ্গীকার। এই অঙ্গীকার বোধই প্রফেসর রাজ্জাককে অন্য সকলের চাইতে আলাদা করেছে। ইংরেজিতে যাকে ইন্টিগ্রিটি বলা হয়, বাংলায় আমি এই মুহূর্তে তার কোনো সঠিক প্রতিশব্দ খুঁজে পাচ্ছি না। সব দিক মিলিয়ে এক ধাতুতে তৈরি করা ব্লকের মতো ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষ বাঙালি মুসলমান সমাজে একজনও দেখিনি। হিন্দু সমাজে সন্ধান করলে হয়তো কতিপয় পাওয়া যেতে পারে। প্রফেসর রাজ্জাক বাঙালি মুসলমানের দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখেছেন এবং বিচার করেছেন। অবাক পৃথিবী দেখা চোখ দিয়ে বাঙালি মুসলমান সমাজকে বিচার বিশ্লেষণ করেছেন। নিজস্ব সামাজিক অবস্থানের উপর দাঁড়িয়ে এবং নিজের সামাজিক পরিচিতির আদি বৈশিষ্ট্যসমূহ গর্বের সঙ্গে ধারণ করে একটা বিশ্ব দৃষ্টির অধিকারী হওয়া চারটিখানি কথা নয়। বাঙালি মুসলমান সমাজকে বুদ্ধিবৃত্তিকভাবে সাবলক করার পেছনে তার যে ভূমিকা, তার সঙ্গে কারো তুলনা হতে পারে না। এখানে একটা কথা পরিষ্কার করে নেওয়া প্রয়োজন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বুদ্ধির মুক্তি আন্দোলন হয়েছিল, মুসলিম সমাজে মুক্ত চিন্তা চর্চার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল, সে কথা বলার অপেক্ষা রাখে না। এই আন্দোলনের কুশীলবদের অনেকেই রাজ্জাক স্যারের চাইতে বয়সে বড় ছিলেন। কাজী মোতার হোসেন ছিলেন এই আন্দোলনের পুরোধা ব্যক্তিদের একজন। রাজ্জাক সাহেব কাজী সাহেবের গুণমুগ্ধ এবং স্নেহবাচন ছিলেন, তথাপি এই আন্দোলনের মর্মবেগ যে তাকে স্পর্শ করেছিল এমন মনে হয় না। ঊনবিংশ শতাব্দীর হিন্দু মধ্যবিত্ত সমাজের লোকেরা
পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে ধর্ম এবং সামাজিক সংগঠনের মধ্যে যে ধরনের সংস্কার আন্দোলনের সূচনা করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক মুসলিম সাহিত্য সমাজের তরুণেরা ব্রহ্ম সমাজের আদলে বাঙালি মুসলমান সমাজের চিন্তাভাবনা রূপায়িত করার চেষ্টা করতেন। অন্তত ব্রহ্ম সমাজের জলছবিটা তাদের অনেকেরই মনে ক্রিয়াশীল ছিল। সেই জিনিসটি রাজ্জাক স্যারকে টানেনি। রাজ্জাক সাহেব ঊনবিংশ শতাব্দীর হিন্দু মধ্যবিত্তের জাগরণ, হিন্দু সমাজের ওপরতলার জনগোষ্ঠীর একটা অংশে যে সকল রূপান্তর বয়ে এনেছিল, বাংলা ভাষা এবং সাহিত্যের বিকাশ ছাড়া তার অনেক কিছুই মুসলমান সমাজের জন্য ইতিবাচক এবং অনুকরণযোগ্য, তিনি একথা মনে করতে পারেননি। হিন্দু সমাজ থেকে উদ্ভূত চিন্তাভাবনা হিন্দু সমাজকে ঘিরেই আবর্তিত হতো। সেই সংকীর্ণ বলয় সম্প্রসারিত হয়ে কখনো মুসলমান সমাজকেও কোল দেবে, সে যুগের অন্য মুসলিম কৃতবিদ্যা ব্যক্তিদের মতো রাজ্জাক সাহেবও বিশ্বাস করতে পারেননি। প্রফেসর আব্দুর রাজ্জাক পাকিস্তান আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। তিনি কী কারণে পাকিস্তান দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন তার একটা কৈফিয়ত তিনি দিয়েছেন। এটা গ্রহণযোগ্য কৈফিয়ত কিনা বিচারের ভার অন্যদের। ভারতবর্ষকে খণ্ডিত না করে হিন্দু মুসলমান সমস্যা সমাধানের কোনো পন্থা ছিল, কিন্তু সেটা কেউ অনুসরণ করেনি। যদি আর কিন্তু দিয়ে ইতিহাস হয় না, যা ঘটে গেছে তাই ইতিহাস। এই অঞ্চলে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেছিল। রাজ্জাক সাহেব মুসলিম লীগের সক্রিয় সদস্য ছিলেন এবং পাকিস্তান দাবির সমর্থক ছিলেন। সেই পরিবেশ পরিস্থিতিতে তিনি মনে করেছিলেন পাকিস্তান প্রতিষ্ঠিত হলেই বাংলার মুসলমান সমাজের উপকার হবে। বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র হিসেবে গড়ে তোলা ধারণাটিও রাজ্জাক সাহেবের মস্তক থেকে এসেছিল। ভারত ভেঙে পাকিস্তান হয়েছে, এক জাতিতত্ত্বের বদলে দ্বিজাতিতত্ত্বের বিজয় সূচিত হয়েছে। পাকিস্তান ভাঙার সঙ্গে সঙ্গে দ্বিজাতিতত্ত্বের মৃত্যু ঘটল, কিন্তু এই ঘটনা এক জাতিতত্ত্ব সত্য প্রমাণিত হওয়ার স্বীকৃতি, নাকি ভারতবর্ষে বহু জাতীয়তার উদ্বোধন, সেই বিষয়টি এখনও সুস্পষ্ট আকার লাভ করেনি। এই ঐতিহাসিক পরিবর্তন রূপান্তরের মধ্যে রাজ্জাক সাহেব যে অবস্থানটি গ্রহণ করেছিলেন তা সঠিক কি বেঠিক ছিল, সে বিতর্কেও আমি প্রবৃত্ত হব না। আমি শুধু একটি কথাই জোর দিয়ে বলবো, রাজ্জাক সাহেব মনে প্রাণে একজন খাঁটি সেকুলার মানুষ। রাজ্জাক সাহেব একটা বিশেষ যুগ, বিশেষ সময়ের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দ্বিতীয় দশকের দিকে রাজ্জাক সাহেব ছিলেন ছাত্র এবং তৃতীয় দশকে শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এই রচনায় অন্তত এক জায়গায় উল্লেখ করা হয়েছে যে এই অঞ্চলের জনগোষ্ঠীর তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত। তার একটি পাকিস্তান আন্দোলন, অন্যটি ভাষা আন্দোলন এবং পরেরটি বাংলাদেশের মুক্তি সংগ্রাম। রাজ্জাক সাহেবের জীবন ওই তিনটি ঘটনার মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। এই অঞ্চলের জনগোষ্ঠীর ঐতিহাসিক অহংবোধ এই তিনটি ঘটনায় তিনভাবে প্রকাশ করেছে। একটার সঙ্গে আরেকটার বহিরঙ্গের দিক দিয়ে পার্থক্য থাকলেও একটা মূলগত ঐক্যের কথা কিছুতেই অস্বীকার করার উপায় নেই। রাজ্জাক সাহেবকে বাঙালি মুসলমান সমাজের ঐতিহাসিক অহংবোধের প্রতীক বললে অধিক হবে না। তথাপি তাঁর দৃষ্টিভঙ্গি সনাতন মুসলিম লীগপন্থীদের সঙ্গে পুরোপুরি এক না হলেও সর্বাংশে উদার, এ কথা মানতে অন্তত আমার বাধবে। 1930 সালের পর যে বুদ্ধিজীবী শ্রেণীটি বাংলার মুসলমানের আশা আকাঙ্ক্ষার ধারক বাহক হয়ে উঠেছিল, রাজ্জাক সাহেব ছিলেন তাদের মধ্যে সবচাইতে শানিতদের মধ্যে বিশিষ্ট একজন। পাকিস্তান প্রতিষ্ঠার পর যে সমস্ত বুদ্ধিজীবী বাংলাদেশের জন্ম প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছিলেন, রাজ্জাক সাহেব তাতে একটি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাঁর চরিত্রের এক রক্ষিকতা, অনাপোসী মনোভঙ্গি এবং একান্ত মুসলিম সমাজভিত্তিক ধ্যান ধারণার মধ্যে একটা প্রবণতা অনায়াসে লক্ষ্য করা যাবে। সেগুলো যতটা নিরপেক্ষ ইতিহাস
অনুধানের ফল ততটা হিন্দু সমাজের প্রতিক্রিয়া সংজ্ঞাত অভিব্যক্তি। সে সময় যে সময় তিনি জন্মগ্রহণ করেছেন, যে সমাজে তিনি জন্মগ্রহণ করেছেন, যে সাংস্কৃতিক রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে তিনি বেড়ে উঠেছেন, তার প্রভাব পুরোপুরি অতিক্রম করা তার পক্ষে সম্ভব হয়নি। তথাপি ভাবতে অবাক লাগে তিনি যে প্রজন্মের মানুষ, সেই প্রজন্মকে কত দূর পেছনে ফেলে এসেছেন। পরবর্তী অনেকগুলো প্রজন্মকে বুদ্ধিবৃত্তি এবং মানসকর্ষের দীক্ষা দিয়েছেন। বলতে গেলে কিছুই না লিখে শুধুমাত্র সাহচর্য সংস্পর্শের মাধ্যমে কত কত আকর্ষিত তরুণ চিত্তের মধ্যে প্রশ্নশীলতার অঙ্কুর জাগিয়ে তুলেছেন। এই কথা যখন ভাবি, বিস্ময়ে অভিভূত না হয়ে উপায় থাকে না। শুনছিলেন আহমদ সাফা রচিত যদ্যপি আমার গুরু। এই 6 পর্বে আহমদ সাফা রচিত বিখ্যাত গ্রন্থ যদ্যপি আমার গুরু বলার চেষ্টা করেছি। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন গল্প, কবিতা, উপন্যাস নিয়ে হাজির হবে শেফালি গল্পপুরী। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা। আবারও নতুন কোনো গল্প, উপন্যাস কণ্ঠে নিয়ে হাজির হব আমি।